তাহলে প্রলম্বিত অংশ কয়জন বলো তো ভাই? প্রলম্বিত অংশ মনে রাখবা, প্রলম্বিত অংশ হচ্ছে দুইজন। দুইজনের মধ্যে একজনের নাম কি? একজনের নাম হচ্ছে একজন। প্রলম্বিত অংশ কয়জন? দুইজন। দুইজনের মধ্যে একজনের নাম কি? একজন। আর আরেকজনের নাম হচ্ছে ডেনড্রন। তাহলে আমরা পাইলাম হচ্ছে অ্যাপোলার গোলগাল নিউরনের উদাহরণ কি? সেরা। সেরাতে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার আর হচ্ছে রেটিনা। অ্যাপোলার নিউরনগুলো দেখতে কিসের মতো? একটু গোলগাল। ধরে নাও যে যারা একটু গোলগাল হয়, ধরে নাও যে একটু গোলগাল আমার মতো, ঠিক আছে? তাহলে যারা একটু গোলগাল হয় ওরা পড়াশোনায় কেমন হয় ভাই বলো তো? পড়াশোনায় হয়, মনে রাখবা সবসময়, এই গোলগাল মানুষগুলো পড়াশোনায় হয় সেরা। কেমন হয়? সেরা। তাহলে গোলগাল মানুষগুলো পড়াশোনায় হয় সেরা। তাহলে আমরা মনে রাখবো অ্যাপোলার নিউরনের উদাহরণ হচ্ছে সেরা দিয়ে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর আরেকটা হচ্ছে রা দিয়ে হচ্ছে রেটিনা। আমাদের যেই টপিক সেটা হচ্ছে আমাদের মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদের সমন্বয় এবং নিয়ন্ত্রণ। 8 নম্বর চ্যাপ্টার সমন্বয় এবং নিয়ন্ত্রণ। আমরা টোটাল 2 ভাগে ভাগ করতে পারি আমাদের কোঅর্ডিনেশন পার্টটুকুকে। সমন্বয় শব্দটার ইংলিশ টার্মিনোলজি হচ্ছে কোঅর্ডিনেশন। কি ভাই? কোঅর্ডিনেশন। আমরা ভেঙে ভেঙে পড়ব। কো শব্দের অর্থ হচ্ছে সাথে। কো শব্দের অর্থ কি? কো শব্দের অর্থ হচ্ছে সাথে, ঠিক আছে? আর অর্ডিনেশন, অর্ডিনেট মানে হচ্ছে পরিচালনা করা। পরিচালনা করা। তাহলে অর্ডিনেট শব্দের অর্থ পাইলাম হচ্ছে পরিচালনা করা। তাহলে কো শব্দের অর্থ হচ্ছে সাথে, আর অর্ডিনেট শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা। তাহলে একসাথে কোনো একটা জিনিস আমি পরিচালনা করতেছি। এবং যেখানে TION, এই শান শব্দের অর্থই হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া তাহলে একসাথে কোনো কিছু পরিচালনা করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? কোঅর্ডিনেশন। তাহলে কিভাবে আমরা একসাথে পরিচালনা করতে পারি? ধরে নাও যে আমি এখন তোমাদের সামনে হেঁটে হেঁটে আসতেছি। এই যে 1 ধাপ দিলাম, 2 ধাপ দিলাম, 3 ধাপ দিলাম, আসলাম। আসার জন্য আমার এখানে কে কে আমাকে হেল্প করলো? প্রথমে আমার ব্রেইন থেকে সিগন্যাল গেছে কোথায়? আমার ব্রেইন থেকে সিগন্যাল গেছে আমার পায়ের মধ্যে। প্রথমে ডান পা দিলাম, তারপর আমাকে সামনে আগানোর জন্য কোথায় যাইতে হবে? আবার কি ডান পা দিতে পারবো? আমি ডান পা দিতে পারবো না, তারপর বাম পা দিতে হবে। তাহলে আমার ব্রেইন আমাকে সাপোর্ট দিচ্ছে। একটা পা দেওয়ার পর আরেকটা পা আমি দিচ্ছি। একটা কাজের পর আরেকটা কাজ আমি করতেছি, এটাকে বলতেছি আমি কোঅর্ডিনেট করা, কোঅর্ডিনেশন, ঠিক আছে? এখন আমাদের কোঅর্ডিনেশন হতে পারে আমার বডির মধ্যে 2 ধরনের। কয় ধরনের কোঅর্ডিনেশন হতে পারে? 2 ধরনের কোঅর্ডিনেশন। একটাকে আমরা বলতেছি হচ্ছে নার্ভাস কোঅর্ডিনেশন, এবং আরেকটাকে আমরা বলতেছি কেমিক্যাল কোঅর্ডিনেশন। কি বললাম ভাই? একটা হচ্ছে নার্ভাস কোঅর্ডিনেশন আর একটা হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন। নার্ভাস কোঅর্ডিনেশনটা আমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে লেখা আছে ভৌত সমন্বয়। আজমল স্যারের বই কী লেখা আছে? ভৌত সমন্বয়। এবং আমাদের কেমিক্যাল কোঅর্ডিনেশনটাকে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে রাসায়নিক সমন্বয়। তাহলে এইটা পাইলাম আমরা হচ্ছে রাসায়নিক সমন্বয়। একটা পাইলাম হচ্ছে ভৌত সমন্বয়, একটা হচ্ছে রাসায়নিক সমন্বয়। এখন ভৌত সমন্বয় মানে অবশ্যই ভৌত বা ফিজিক্যাল কিছু দিয়ে বোঝাচ্ছে, এবং রাসায়নিক সমন্বয় মানে একটা কি কেমিক্যাল নিঃসৃত হচ্ছে। কেমিক্যালটা কি? কেমিক্যালটাই হচ্ছে আমাদের হরমোন। এই চ্যাপ্টারের লাস্টের পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কি হরমোন গ্রন্থ নিয়ে, হরমোন তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আমাদের আজকের যেই পার্ট সেটা হচ্ছে আমাদের নার্ভাস কোঅর্ডিনেশন। আমরা নিউরন সম্পর্কে আলোচনা করব, নিউরন সম্পর্কে বিস্তারিত জানবো, স্নায়ুতন্ত্র সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? ওকে, এইবারে আমরা আমাদের বইয়ের মধ্যে চলে আসি। তাহলে দেখো বইয়ের মধ্যে আমাদের কি বলতেছে? আমাদের বইয়ের মধ্যে বলতেছে যে বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রক্রিয়াকে সমন্বয় বলতেছি। যেই কথাটা আমি তোমাদেরকে এখন ভেঙে ভেঙে বুঝালাম, যেটা হচ্ছে কোঅর্ডিনেশন, ঠিক আছে? একসাথে সবাই মিলে কাজ করতেছে। প্রাণীদেহে 2টি সমন্বয়কারী তন্ত্র রয়েছে। একটা হচ্ছে ভৌত সমন্বয় তন্ত্র, যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ঘটে, এটা হচ্ছে কি আমরা নার্ভাস কোঅর্ডিনেশন বলছিলাম। এবং আরেকটা হচ্ছে কি রাসায়নিক সমন্বয় তন্ত্র, যা অন্তঃক্ষরা তন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। এই অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে থেকে একটা পার্ট আসে, তার নামই হচ্ছে কি হরমোন। কি আসে ভাই এখান থেকে? হরমোন আসে, ঠিক আছে? ওকে,
ভাই আপনার পরিচয় তো দিলেন না। আমি আব্দুল্লাহ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ পঞ্চম বর্ষে। 2021 এবং 22-এ আমি জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছিলাম। তোমাদের সাথে এই বায়োলজি ক্র্যাশ কোর্সে আমি থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এবার আমি চলে আসি আমাদের স্নায়বিক সমন্বয়ের মধ্যে। তাহলে স্নায়বিক সমন্বয় সম্পর্কে জানার জন্য আমাকে প্রথমে জানতে হবে যে এই স্নায়ুতন্ত্রটা আসতেছে কোত্থেকে। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে চলে আসছে। এই স্নায়বিক সমন্বয়টা আসছে হচ্ছে, স্নায়বিক যে স্নায়ুতন্ত্রটা আছে এই জিনিসটা আসছে হচ্ছে আমাদের ভ্রূণীয় এক্টোডার্ম থেকে। কোথা থেকে আসছে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ করে। কোথা থেকে উৎপত্তি লাভ করে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে আসি এখন আমাদের স্লাইডের মধ্যে। আমাদের ভ্রূণের 3টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 3টা। একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম এবং হচ্ছে একটা এন্ডোডার্ম। খুব খেয়াল, আমরা এই 3টা পার্ট থেকে কি আসে এটার কয়েকটা ইম্পর্ট্যান্ট অংশগুলো আমরা জেনে ফেলব। একটা হচ্ছে কি? ভ্রূণের এক্টোডার্ম। এক্টোডার্ম থেকে আমাদের আসে, প্রথমে আমরা পাইলাম হচ্ছে কি তাহলে স্নায়ুতন্ত্র, ঠিক আছে? তারপরে আমরা পাবো হচ্ছে ত্বক। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে স্নায়ুতন্ত্র, ত্বক। এরপরে আমরা পাবো হচ্ছে চোখ, আমরা পাবো হচ্ছে দাঁতের এনামেল। কি পাবো আমরা? দাঁতের এনামেল পাবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে এক্টোডার্ম থেকে আমরা কি পাইলাম? আমরা এক্টোডার্ম থেকে এই মূলত 4টা জিনিস পেলাম। তার মধ্যে আমরা আমাদের যে আজকের পড়ার টপিক নার্ভাস সিস্টেমের যে স্নায়ুতন্ত্রটা আসছে, এটা ভ্রূণের কোন স্তর থেকে আসছে ভাই? আসতেছে ভ্রূণের এক্টোডার্ম থেকে। ওকে, এবারে আমরা চলে আসি আমাদের মেসোডার্ম থেকে কি আসে ইম্পর্টেন্ট। ভ্রূণের মেসোডার্ম থেকে আমাদের কি আসে? মেসোডার্ম থেকে আসে আমাদের মূলত যেই জিনিসটা না জানলেই না, সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র। কি বললাম ভাই? কঙ্কালতন্ত্র। এরপরে আসে আমাদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। তারপরে আসে কি? তারপরে আসে হচ্ছে আমাদের লসিকাতন্ত্র। এখানে বলছিলাম আমরা দাঁতের এনামেল, কিন্তু আমরা যখন মেসোডার্ম শব্দটা ব্যবহার করব তখন আমরা বলবো হচ্ছে দাঁতের ডেন্টিন। তাহলে দাঁতের এনামেল আসে হচ্ছে এক্টোডার্ম থেকে, কিন্তু দাঁতের ডেন্টিন কোথা থেকে আসতেছে? ডেন্টিন আসতেছে আমাদের মেসোডার্ম থেকে। এরপরে আমাদের এন্ডোডার্ম থেকে কি আসে? এন্ডোডার্ম থেকে আসে হচ্ছে আমাদের এন্ডোডার্ম থেকে যেই কয়টা জিনিস না মনে রাখলেই নয়, সেটা হচ্ছে কি? থাইরয়েড, থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃৎ ও অগ্নাশয়। কি বললাম? যকৃৎ ও অগ্নাশয়। তাহলে দেখো ভাই, আমরা এখানে পাইলাম আমাদের ভ্রূণের 3টা স্তর আছে। ভ্রূণের কয়টা স্তর আছে? 3টা স্তর। 3টা স্তরের মধ্যে আমরা এক্টোডার্ম থেকে পাচ্ছি এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় স্নায়ুতন্ত্র। তাইলে তোমাকে যদি প্রশ্ন করা হয় মানুষের স্নায়ুতন্ত্র ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপত্তি লাভ করে, তাহলে উত্তর হবে কোনটা? এক্টোডার্ম হবে। এরপরে আসে আমাদের কোনটা? এরপরে আসে হচ্ছে ত্বক, এরপরে আসে হচ্ছে চোখ, এরপরে আসে হচ্ছে কি আমাদের দাঁতের এনামেল। এরপরে আমাদের মেসোডার্ম থেকে কি মনে রাখতে হবে? কঙ্কালতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, যেটা আমাদের 7 নম্বর চ্যাপ্টারের আলোচ্য বিষয়। রক্ত সংবহন তন্ত্র আমাদের 4 নম্বর চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আবার 4 নম্বর চ্যাপ্টারের লসিকাতন্ত্রের আলোচ্য বিষয় আছে, এবং দাঁতের যে ডেন্টিন পার্ট আছে, ভেতরের পার্টটা আছে, সেটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আসতেছে।
এবং আমাদের লাস্ট পার্ট যেটা এন্ডোডার্ম থেকে মানে ভেতরের ভ্রূণীয় স্তর থেকে আসতেছে সেটা হচ্ছে কি থাইরয়েড, থাইমাস গ্রন্থি, এই দুটো মনে রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যকৃৎ এবং অগ্নাশয়। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যাডমিশনেরগুলো কাভার হবে? আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এইখান থেকে এইচএসসি অ্যাডমিশন কোনো টপিক যাতে আমাদের বাদ না থাকে, আমরা বেসিক সহ সবগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা একটু অ্যান্সার দাও তো ভাই, বলো তো যে আমাদের ভ্রূণীয় আমরা যে স্নায়ুতন্ত্র সম্পর্কে জানলাম, এই স্নায়ুতন্ত্রের আমাদের কাজগুলা সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা লাগবে। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের কাজগুলা সম্পর্কে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা লাগবে। স্নায়ুতন্ত্রের কাজের প্রথমেই দেখো লেখা আছে উদ্দীপনায় এরা কি করে, সাড়া প্রদান করে। কি করে ভাই? উদ্দীপনায় সাড়া প্রদান করে। ঠিক আছে, তাহলে দেখো বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবর্তিত পরিবেশ সম্পর্কে প্রাণীকে অবহিত করে। তাহলে আমার বডির বাইরের মধ্যে আমার এনভায়রনমেন্টের মধ্যে কি কি হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারবো কিসের মাধ্যমে? আমাদের উদ্দীপনায় এই সাড়া প্রদান স্নায়ুতন্ত্র এই কাজের মাধ্যমে। এবারে চলে আসি আমরা স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের কাজের প্রথম কাজটা আমাদের কি ছিল? উদ্দীপনায় সাড়া প্রদান, এটা হয়ে গেছে। এবার আমরা চলে আসি কাজের মধ্যে সমন্বয় সাধন করা। কি করা ভাই? কাজের মধ্যে সমন্বয় সাধন। এই যে আমরা বলছি কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে কি? একজনের সাথে আরেকজন কোঅর্ডিনেট করবে। তাহলে কে কে কোঅর্ডিনেট করতে পারে এখানে? এই যে বিভিন্ন কোষ, এই যে বিভিন্ন টিস্যু, এই যে তন্ত্র, এই যে অঙ্গ, সবার সাথে আমাদের কোঅর্ডিনেট করবে কে? এই স্নায়ুতন্ত্র। পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত চলে যাবে কে? এই যে আমাদের স্নায়ুতন্ত্রগুলা। এবার আমরা চলে আসি 3 নম্বর পয়েন্ট। দেখো, দেহের সাম্যাবস্থা বজায় রাখে। কি রাখে ভাই? সাম্যাবস্থা বজায় রাখে। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, সাম্যাবস্থা। সাম্যাবস্থাকে আমরা মেডিকেল টার্মে বলি হচ্ছে হোমিওস্ট্যাসিস। কি বলি রে ভাই? হোমিওস্ট্যাসিস। হোম মানে হচ্ছে বাড়ি। মানুষ শান্তিতে থাকে কোথায় বলো তো ভাই? বাড়ির মধ্যে শান্তিতে থাকে। তাহলে তোমার বুকের মধ্যে যদি অস্থিরতা থাকে তাহলে তুমি কোথায় যাইতে চাইবা? তুমি যাইতে যাবে হচ্ছে বাড়ির মধ্যে। তাহলে আমারও বডি যখন আমার অস্থির কন্ডিশনে চলে যায় তখন বডি একটা সাম্যাবস্থা বজায় রাখার চেষ্টা করে। এটাকে আমরা বলি হচ্ছে হোমিওস্ট্যাসিস, যেটা হচ্ছে কি দেহের সেন্সরি বা সংবেদী মোটর বা চেষ্টীয় অঞ্চলসমূহের কাজের মাধ্যমে সমন্বয় সাধনের মাধ্যমে দেহাভ্যন্তরে সাম্যাবস্থা বজায় রাখে। ঠিক আছে, আমরা ধরে ধরে লাইন বাই লাইন তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে আসি আমাদের সংবেদী অঙ্গসমূহকে কার্যকর করা। তাহলে কি আমাদের সংবেদী অঙ্গসমূহ আছে? সংবেদী অঙ্গ হচ্ছে কি? আমাদের সেন্স অর্গানগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? যে স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পরিচালনা করে সংবেদী অঙ্গগুলোকে কার্যকর রাখে। আমাদের সেন্স অর্গান হচ্ছে টোটাল 5টা আছে, যেগুলো দিয়ে আমরা শুনতে পারি, আমরা হচ্ছে দেখতে পারি, আমরা টেস্ট নিতে পারি, আমরা ঘ্রাণ নিতে পারি। ঠিক আছে, আমাদের টাচ করলে স্পর্শ করলে আমরা বুঝতে পারি। সেই সেন্স অর্গানগুলোকে কার্যকর রাখে কে? এই যে আমাদের স্নায়ুতন্ত্রটা। এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তথ্য সংরক্ষণ করা। আমাদের হচ্ছে মেমোরি যে আমরা যে একটা জিনিস পড়ার পরে সেটা কোথায় যায়? শর্ট টার্ম মেমোরিতে যায়, আমার ব্রেনের মধ্যে যায়। ব্রেনের মধ্যে কি আছে? অসংখ্য নিউরন নিয়ে আমাদের মগজটা তৈরি হয়েছে। তাহলে কি আমাদের তথ্য সংরক্ষণ করতে আমাদের সাহায্য করে কে? এই স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এবং আমাদেরকে অন্য প্রাণীদের থেকে আলাদা করছে কিসের কারণে? এই মেমোরির কারণে আল্লাহ তাআলা। এরপর আসছে কি আমাদের বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত হওয়া, যেমন স্নায়ুতন্ত্রের অংশবিশেষ দর্শন, শ্রবণ, স্বাদ গ্রহণ, ঘ্রাণ গ্রহণ, অনুভূতি। তাহলে এই যেগুলো বললাম সেন্স অর্গান যেগুলো ছিল সেগুলোর সাথে আমাদেরকে কানেক্টেড করতেছে। এবার আমরা চলে আসি আমাদের স্নায়ুতন্ত্রের গঠনের মধ্যে। স্নায়ুতন্ত্রের গঠনের দিকে যদি আমরা তাকাতে চাই তাহলে দেখবা যে স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের প্রথম যেই পার্টটা আছে, যে স্নায়ুতন্ত্রের প্রধান যেই পার্টটা আছে সেটা হচ্ছে গাঠনিক একক। সেটার নাম কি ভাই? গাঠনিক একক। এই গাঠনিক এককের নামই হচ্ছে ভাই নিউরন। এটার নাম কি ভাই? নিউরন। এবং যেই জিনিসটা হচ্ছে গাঠনিক একক, ধরো না যে আমি একটা মানুষ, আমাকে বাঁচার জন্য কি দরকার? আমার বাঁচার জন্য বায়ু দরকার। একটা মাছের বাঁচার জন্য কি দরকার? পানি দরকার। সেরকম নিউরনের বাঁচার জন্য কি দরকার? একটা নিউরনের সাপোর্টিং যোজক টিস্যু দরকার। এই যোজক টিস্যুটার নামই হচ্ছে ভাই নিউরোগ্লিয়া। কি নাম ভাই তার? নিউরোগ্লিয়া। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে আসি আমাদের নিউরনের মধ্যে। আমরা এই নিউরনটাকে আগে আমাদের আয়ত্তে নিয়ে আসি, তারপর আমরা বইয়ের মধ্যে পড়বো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসি নিউরন। এখন নিউরনের আমাদের টোটাল আছে ভাই 2টা অংশ। কয়টা অংশ আছে? 2টা অংশ আছে। এই যে দেখো, একটা হচ্ছে আমাদের কি? কোষ দেহ। এটার নাম কি রে ভাই? কোষ দেহ। এবং আরেকটা হচ্ছে কি? আমাদের প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশের মধ্যে আমাদের আবার 2টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 2টা পার্ট। তাহলে আমরা একটা পাইলাম হচ্ছে কি? কোষ দেহ। আমরা যদি নিউরনকে 2 ভাগে ভাগ করি তাহলে একটা পাবো হচ্ছে কোষ দেহ, আর আরেকটা পাবো হচ্ছে আমরা
প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ, ঠিক আছে। এখন এই প্রলম্বিত অংশের মধ্যে আবার দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা। একটাকে আমরা বলবো হচ্ছে একজন, আর একটাকে আমরা বলবো হচ্ছে ডেনড্রন। তাহলে প্রলম্বিত অংশ কয়জন বলো তো ভাই? প্রলম্বিত অংশ মনে রাখবা, প্রলম্বিত অংশ হচ্ছে দুইজন। দুইজনের মধ্যে একজনের নাম কি? একজনের নাম হচ্ছে একজন। প্রলম্বিত অংশ কয়জন? দুইজন। দুইজনের মধ্যে একজনের নাম কি? একজন, আর আরেকজনের নাম হচ্ছে ডেনড্রন। এই লম্বা যে অংশটা চলে যাচ্ছে এইটাকে বলা হয় একজন। এটার নাম কি ভাই? একজন। এবং এই যে আশপাশে লম্বা 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 গাছের শিকড়ের মতো তোমরা দেখতে পাচ্ছ যে সেল বডি থেকে বাইর হয়েছে, সোমা থেকে বাইর হয়েছে, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে কি? এগুলাকে আমরা বলতেছি ডেনড্রন। এবং আমরা এটাকে বলি হচ্ছে, এটাকে আমরা ডেনড্রাইট বলতে পারি। এটাকে কি বলতে পারি আমরা? এই যে একটা একটা পার্টগুলোকে আমরা ডেনড্রাইট বলতে পারি, ঠিক আছে। ওকে, ডেনড্রন এবং ডেনড্রাইট যথাক্রমে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার হয়। এখন দেখো, তুমি যদি চিত্রের দিকে লক্ষ্য করো ভালোভাবে, তাহলে দেখো আমার এইটা হচ্ছে সেল বডি ছিল। এটার নাম কি ছিল? সেল বডি, সোমা বা সেল বডি। সোমা যেখানেই পাবা সেখানে হচ্ছে মনে রাখবা যে দেহকোষ বোঝাবে। কি বোঝাবে ভাই? দেহকোষ। যেমন আমরা মেডিকেলে যখনই একটা শব্দ সোমা পাবো তখনই বুঝবো হচ্ছে, তখনই আমরা বুঝে ফেলবো সেটা হচ্ছে দেহ রিলেটেড। যেমন হচ্ছে আমরা জানি হচ্ছে সোমাটিক সেল, সোমাটিক সেল সমান সমান কি ছিল? সমান সমান ছিল হচ্ছে দেহকোষ। মনে আছে তোমাদের? সোমাটিক সেল মানে কি ছিল? সোমাটিক সেল মানে ছিল হচ্ছে দেহকোষ। তাহলে সোমা মানে হচ্ছে আমাদের সেল বডি। এইটার মধ্যে দেখো মাঝখানে একটা বেগুনি কালারের না গোলাপি কালারের কি একটা কালারের, নীল কালার করে দিলাম, এই কালারের একটা হচ্ছে আমার পার্ট আছে। এটার নাম হচ্ছে ভাই নিউক্লিয়াস। এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এখন দেখো আমার সেল বডির মধ্যে একটা মিষ্টি আছে। সেল বডির মধ্যে আমার হচ্ছে এই নিউক্লিয়াসটা আছে। এটা হচ্ছে ধরে নাও যে আমার মিষ্টি। যেখানে ভাই মিষ্টি থাকবে সেখানে আশপাশে পিঁপড়ার দানা, পিঁপড়া আসবে না আসবে না বলো তো ভাই? এখানে হচ্ছে পিপিলিকা পিপিলিকা পিপিলিকা, অনেকগুলা পিপিলিকা চলে আসবে, ঠিক আছে। যেখানে মিষ্টি পাবে সেখানে পিপিলিকা চলে আসবে। এই যে দেখতেছো পিপিলিকার মতো দানাদার দানাদার কিছু পদার্থ, এই দানাদার পদার্থগুলাকে আমরা বলি হচ্ছে মুক্ত পলিরাইবোজোম যুক্ত দানা। এগুলোকে কি বলি ভাই? মুক্ত পলিরাইবোজোম যুক্ত দানা, যেটাকে আমরা বলতে পারি ভালো ভাষায় নিসল দানা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নিসল দানা। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এইবারে আমরা চলে আসি। দেখো তাহলে আমাদের সেল বডির মধ্যে আমরা কিছু কিছু স্ট্রাকচার পাইলাম। এইবারে আমরা চলে আসি একজনের মধ্যে। এই দেখো একজনকে ঘিরে রেখেছে কিছু চাপা চাপা কোষ। এই যে দেখতেছো এই চাপা চাপা কোষগুলো হচ্ছে একজনটাকে ঘিরে রেখেছে। এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে, এখানে হচ্ছে ছোট ছোট কোষ আছে, ছোট ছোট কোষ আছে। এই কোষগুলোকে আমরা বলবো হচ্ছে সোয়ান সেল বা সোয়ান কোষ। কি বলবো আমরা এটাকে? সোয়ান কোষ বলবো, ঠিক আছে। ওকে, চিত্রের মধ্যে আমরা লিখে ফেলতেছি। এটা হচ্ছে তোমার গ দাগের বা ঘ দাগের প্রশ্নের জন্য এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই চিত্রটা হচ্ছে গ বা ঘ দাগের জন্য। তোমাকে বলবে যে উদ্দীপকে উল্লিখিত চিত্রটি, চিহ্নিত চিত্রটি তুমি হচ্ছে তোমার পরীক্ষার খাতায় আঁকাও, ঠিক আছে। ড্র অ্যান্ড লেভেল দ্য ফিগার, এরকম বলবে। আচ্ছা তাহলে দেখো সোয়ান সেলের মাঝে এই অংশের মধ্যে কিছু প্রোটিন এবং ফ্যাট নির্মিত পদার্থ রয়েছে। এইগুলাকে আমরা বলি হচ্ছে মায়েলিন শীথ, মায়েলিন শীথ, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো যেই জায়গায় এই মায়েলিন শীথগুলো অনুপস্থিত থাকতেছে, মাঝের যেই ফাঁকা ফাঁকা পার্টগুলো আছে, দেখো মাঝের এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে যেখানে আমাদের মায়েলিন শীথগুলো অনুপস্থিত থাকে, ফাঁকা ফাঁকা পার্টগুলো, এইটাকে আমরা বলতেছি হচ্ছে রেনভিয়ারের পর্ব। এটার নাম কি? নোড অফ রেনভিয়ার, রেনভিয়ারের পর্ব বা নোড অফ রেনভিয়ার। কথা ক্লিয়ার? ওকে, এবারে দেখো আমাদের শেষ প্রান্তে একজনটা অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গেছে না? এই শাখা প্রান্তর অর্থই হচ্ছে, প্রান্তর ইংরেজি হচ্ছে টার্মিনাল, ঠিক আছে। টার্মিনাল হচ্ছে তাহলে এইটা হচ্ছে কি আমাদের একজন টার্মিনাল। এটা কোন টার্মিনাল? একজন টার্মিনাল, ঠিক আছে। ওকে, আর এইখানে থাকে আমাদের হচ্ছে
এই যে এই অংশটুকু হচ্ছে একটু ফুলে যায়, একজন টার্মিনালের লাস্টের পার্টটুকু হচ্ছে আমাদের একটু ফুলে যায়, এইটাকে আমরা বলতেছি হচ্ছে সিনাপটিক এন্ড বাল্ব। এটাই কি বলতেছি আমরা? সিনাপটিক এন্ড বাল্ব বা সিনাপটিক নব। কি বলতেছি আমরা? সিনাপটিক এন্ড বাল্ব বা সিনাপটিক নব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে একটা নিউরন, এই নিউরনের কোষদেহের মধ্যে কি থাকে আমরা পাইলাম হচ্ছে প্রলম্বিত অংশের মধ্যে অ্যাক্সন এবং ডেনড্রন। ডেনড্রনের আমরা পার্টগুলো জানলাম, অ্যাক্সনের পার্টগুলো জানলাম, এবং এটার মধ্যে কি থাকে। এখন খুব খেয়াল, আমার যেমন একটা আবরণীর দরকার আছে, সেরকম এই নিউরনের একটা আবরণীর দরকার আছে না নাই বলো তো ভাই? নিউরনের যে জিনিসটা আবরণ দেয় সেটার নাম হচ্ছে নিউরিলেমা। তাহলে আমাদের নিউরনের আবরণীর নাম কি পাইলাম আমরা? আমরা পাইলাম হচ্ছে নিউরিলেমা। কি পাইলাম আমরা? নিউরিলেমা। তাহলে এখান থেকে আমরা একটা শব্দ পাইলাম, সেটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি লেমা শব্দ থাকে তাহলে তাকে বুঝাই আবরণ। কি বুঝাই ভাই? আবরণ। ধরে নাও যে আমার নাম হচ্ছে বুলবুল, তাহলে আমার আবরণ বোঝানোর জন্য আমি কি ব্যবহার করব? তাহলে বুলবুলেমা। আমি কি বলবো? বুলবুলেমা। তাহলে বুলবুলের আবরণকে বোঝাচ্ছে। এখন কোনো শব্দের শেষে যদি, তাহলে আমি শেষের গুলা লিখতেছি, শেষের শব্দ। কোনো শব্দের শেষে যদি ক্যাপসুল থাকে তাহলেও তাকে বোঝাই আবরণ। এবং কোনো শব্দের শুরুতে যদি পেরি শব্দটা থাকে তাহলেও তাকে বোঝাই আবরণ। তাহলে কোনো শব্দের শেষে যদি লেমা এবং ক্যাপসুল থাকে তাহলে তাকে কি বোঝায়? আবরণ বোঝায়। এবং কোনো শব্দের শুরুতে যদি পেরি থাকে তাকে কি বোঝায়? আবরণ বোঝায়। যেমন আমরা যদি ধরি এখন যে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে ভাই পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। সাব্বাস, তোমরা সবাই বলে ফেলেছো, নবনী বলছো, ঈশিকা বলছো, সবাই বলে ফেলেছো। ওকে, এবারে পেরি দিয়ে আমরা আরেকটা আবরণ বলো তো ভাই, পেরি দিয়ে। তাহলে অস্থির আবরণীর নাম কি বলো তো ভাই? অস্থির আবরণীর নাম, অস্থির আবরণীর নাম কি বলো তো ভাই? অস্থির আবরণীর নাম হচ্ছে আমাদের পেরিঅস্টিয়াম। এটার নাম কি হবে? পেরিঅস্টিয়াম। সাব্বাস, তোমরা সবাই পারতেছো। এবারে বলো তো ভাই তরুণাস্থির আবরণীর নাম। তরুণাস্থির আবরণী, তাহলে কন্ড্র শব্দের অর্থই হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থি বোঝায়। তাহলে এটা হবে পেরিকন্ড্রিয়াম। এটা নাম কি হবে? পেরিকন্ড্রিয়াম। তাহলে পেরিঅস্টিয়াম হচ্ছে অস্থির আবরণী, পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির আবরণী, আর হৃৎপিণ্ড আবরণী কি? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এবারে আচ্ছা ভাই বলো তো, তাহলে লেমা দিয়ে একটা আবরণীর নাম বলো তো। লেমা দিয়ে একটা আবরণী এখনই শিখলাম আমরা। লেমার আবরণীর নাম কি ছিল? লেমার আবরণীর নাম ছিল হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমা। এবারে তোমরা ক্যাপসুল দিয়ে দুইটা আবরণীর নাম বলো। ক্যাপসুল দিয়ে দুইটা আবরণীর নাম বলো। ক্যাপসুল দিয়ে যদি আবরণীর নাম বলতে পারো, আমার পক্ষ থেকে থাকবে তোমাদের জন্য কেয়া কসমেটিকের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বলো ক্যাপসুলের একটা আবরণীর নাম বলো, শেষে ক্যাপসুল আছে এরকম। সাব্বাস সাব্বাস, গ্লিসন্স ক্যাপসুল। চমৎকার চমৎকার, গ্লিসন্স ক্যাপসুল। তাহলে আমার যকৃৎ, এটা ছিল আমাদের হচ্ছে বিউটিফুল যকৃৎ, এখানে ছিল গল ব্লাডার। এই যকৃতের আবরণীর নাম ছিল হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। ক্লিয়ার? আর আমাদের হচ্ছে আর একটা ক্যাপসুল আছে, সেটা হচ্ছে কি আমাদের বিউটিফুল বৃক্কের মধ্যে। কোথায় আছে? বৃক্কের মধ্যে, কিডনির মধ্যে আছে। কিডনির মধ্যে আছে আমাদের হচ্ছে রেনাল ক্যাপসুল। তাহলে ক্লিয়ার? এই জিনিসটা তোমরা কিন্তু ছবি তুলে নিবা, খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, কোনো শব্দের শেষে যদি লেমা এবং ক্যাপসুল থাকে তাহলে আমরা তাকে কি বোঝাবো? আবরণ বোঝাবো। এবং কোনো শব্দের শুরুতে যদি পেরি থাকে আমরা তাকে কি বোঝাবো? তাকে বোঝাবো আমরা আবরণ। ঠিক একই রকমভাবে আমাদের হচ্ছে
এই যে নিউরন পড়লাম আমরা, নিউরনের যে প্রান্তটা আছে, নিউরনের যে প্রান্তটা ছিল, একটা অ্যাক্সন ছিল না, এই অ্যাক্সনটাকে নিউরনের অ্যাক্সনটাকে আমরা বলতেছি হচ্ছে স্নায়ু প্রান্ত। অনেকগুলা স্নায়ু প্রান্ত একত্রিত হয়ে তৈরি করে আমাদের স্নায়ুগুচ্ছ। কি তৈরি করে ভাই? স্নায়ু গুচ্ছ তৈরি করে। তাহলে আমরা পাইলাম হচ্ছে নিউরনের প্রান্ত যেটা, সেটা হচ্ছে কি অ্যাক্সন। অ্যাক্সনে থাকে হচ্ছে কি আমাদের স্নায়ু প্রান্ত, আর আমাদের হচ্ছে স্নায়ু প্রান্তগুলো একত্রিত হয়ে কি তৈরি করে? আমাদের স্নায়ুগুচ্ছ। এখন এই স্নায়ুগুচ্ছগুলোকে আমরা একত্রিতভাবে বলতে পারি আমরা হচ্ছে স্নায়ু। এটাই কি বলতে পারি আমরা? স্নায়ু। এই স্নায়ুর আবার আবরণী আছে, পারভিন ম্যাডামের বইয়ের মধ্যে স্নায়ুর আবার আবরণী আছে। স্নায়ুর আবরণীকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি ভাই? 3 ভাগে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো, বলো স্নায়ুর আবরণীকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? স্নায়ুর আবরণীকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। কি কি আছে বলো তো ভাই? সবাই 3 ভাবে লিখছো? আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা স্নায়ুর যে আবরণীটা আছে, আবরণীকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে অবশ্যই প্রথমে থাকবে বাইরে, তারপর থাকবে হচ্ছে মাঝে, তারপর থাকবে হচ্ছে ভিতরে। তাহলে স্নায়ুর বাইরের আবরণীকে আমরা বলি হচ্ছে, এটা যেহেতু নিউরন নিয়ে আমরা পড়তেছি এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে এপিনিউরিয়াম। এটাকে আমরা কি বলবো ভাই? এপিনিউরিয়াম। ঠিক আছে, এপি শব্দের অর্থ হচ্ছে বাইরে বোঝায়। ঠিক আছে, এপিনিউরিয়াম। মাঝের যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম। এবং আমাদের ভেতরে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোনিউরিয়াম। এটা কি বলবো আমরা? এটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোনিউরিয়াম। খুব খেয়াল, আমাদের হৃৎপিণ্ডের আবরণী ছিল হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণী কি ছিল? পেরিকার্ডিয়াম। এইরকম হৃৎপিণ্ডর যেটা, ধরে নাও যে এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড, ধরে নাও যে এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার হৃৎপিণ্ড। এখানে হৃৎপিণ্ড আমি দেখতে পাচ্ছি না। এই হৃৎপিণ্ডকে আমি যদি এখন আবরণী দিতে চাই তাহলে হচ্ছে ধরে নাও যে এইটা দিয়ে আমি আবরণী দিলাম, এই হৃৎপিণ্ডটাকে এইভাবে আমি আবরণী দিলাম। এইটা হচ্ছে আমার পেরিকার্ডিয়াম। এটার নাম কি ভাই? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আর এই যে হৃৎপিণ্ডটা আমি বললাম, এটা তো হৃৎপিণ্ডটা ছিল, আমি পেরিকার্ডিয়াম সরাই ফেললাম। এখন সরানোর পরে তারপর তখন দেখব আমার হৃৎপিণ্ডের মধ্যে আবার 3টা আবরণী আছে। এইটা হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের আবরণী। এই যে আমার হচ্ছে যে খোলসটা দেখতেছো, এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের আবরণী। তাইলে হৃৎপিণ্ডের ক্ষেত্রে বাইরে ছিল হচ্ছে পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের বাইরে ছিল পেরিকার্ডিয়াম। এবার পেরিকার্ডিয়াম ভেদ করে আমি ভেতরে হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে গেছি। এবার এরপরে হৃৎপিণ্ডের ভেতরে ঢুকলে সবার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আবার এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। দেখো এখানে আমরা বলছিলাম হচ্ছে নিউরিয়াম, স্নায়ুর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এপিনিউরিয়াম। এপি মানে হচ্ছে বাইরে, নিউরিয়াম হচ্ছে স্নায়ু। আচ্ছা, এবার হৃৎপিণ্ডের মধ্যে তাহলে আমার হৃৎপিণ্ডের বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি? মায়োকার্ডিয়াম। মায়ো শব্দের অর্থ হচ্ছে মাঝে, এবং ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এটা কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম। খুব খেয়াল ভাই, এখানে নিউরিয়ামের সাথে আমাদের কার্ডিয়ামের পার্থক্য কোথায়? এই মাঝখানটায়। মাঝখানের যেই আমাদের নিউরনের আমাদের হচ্ছে স্নায়ুর যেই আবরণটা আছে সেটাকে আমরা বলতেছি পেরিনিউরিয়াম, বাট আমাদের মাঝখানে যে হৃৎপিণ্ডের আবরণটা আছে সেটাকে আমরা বলতেছি মায়োকার্ডিয়াম। সেটাকে আমরা কি বলতেছি? মায়োকার্ডিয়াম। তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু জানাও আমাকে। এর আগে এভাবে জানতা তোমরা? এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছিল তোমাদের? তাহলে এই অংশটুকু তোমরা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, নাবিলা লেখছে বুঝতে পারছি, অপো A16 লেখছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সব লেখছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন আমাদের বইয়ের মধ্যে যেতে পারি। ঠিক আছে,
এবার কি ঠিক আছে? বইয়ের কি কন্ট্রাস্ট ঠিক আছে? ঠিক আছে ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমরা যেই জিনিসগুলো পড়লাম এগুলো একটু বইয়ের মধ্যে থেকে দেখে ফেলি। দেখো, স্নায়ুতন্ত্রের গঠন, আমরা নিউরন পাইছিলাম, নিউরোগ্লিয়া, আমরা নিউরোগ্লিয়া এখনো পড়ি নাই, পড়বো আমরা। তাহলে দেখো, নিউরনের আমাদের কি ছিল? প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে আমাদের কি? নিউরন। দুইটা প্রধান অংশ নিয়ে নিউরন গঠিত, আমরা পড়ে ফেলেছি, কোষ দেহ পড়ছি বা সোমা বলছি, এবং হচ্ছে কি প্রলম্বিত অংশ, বা এটার অপর নাম হচ্ছে নিউরাইট। এটার নাম কি ভাই? নিউরাইট। ওকে, এবার আমরা চলে আসি কোষ দেহের মধ্যে। কোষ দেহের মধ্যে আমরা কি পাইছিলাম? এখানে ছিল হচ্ছে কি আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিসল দানা। এটার নাম কি ছিল ভাই? নিসল দানা, যেটা হচ্ছে নিউক্লিয়াসের আশপাশে ছিল। ঠিক আছে, নিসল দানাগুলো কোথায় ছিল? নিউক্লিয়াসের আশপাশে ছিল। এবং খুব ইম্পর্টেন্ট কথা, সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলির আবেজমযুক্ত মিলে নিসল দানা তৈরি করে। খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা বলতেছি হচ্ছে অমসৃণ। এখানে কি বলতেছি আমরা? অমসৃণ। তাহলে দেখো, আমাদের কোষ দেহের মধ্যে কেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাইছি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি প্রলম্বিত অংশের মধ্যে। প্রলম্বিত অংশ বা নিউরাইটের মধ্যে আমাদের কি ছিল? ডেনড্রন এবং হচ্ছে এক্সন, ডেনড্রাইট বা এক্সন। ঠিক আছে, এখন দেখো, এই অংশটা ছিল হচ্ছে আমাদের কি? ডেনড্রাইট। এগুলো ছিল হচ্ছে আমাদের ডেনড্রাইট। তাহলে কোষ দেহের চারদিক থেকে সৃষ্ট শাখান্বিত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে কি বলা হয়? ডেনড্রাইট বলা হয়। এগুলো উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পৌঁছে দেয় ডেনড্রাইটের মাধ্যমে রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খুব খেয়াল, কোষ দেহের মধ্যে ছিল আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বললাম? কোষ দেহের মধ্যে ছিল আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু এমসিকিউ আসে, কিন্তু আমরা এখানে ডেনড্রাইটের মধ্যে পাইলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে একজনের মধ্যে চলে আসি। একজনের মধ্যে আমরা 4টা শব্দ শিখছিলাম। ঠিক আছে, তাহলে দেখো, যেই জায়গা থেকে কোষ দেহের যেই জায়গা থেকে আমাদের একজনটা তৈরি হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে একজন হিলক। কি বলা হয় এটাকে? একজন হিলক বলা হয়। এবারে দেখো, আমাদের ছিল কি ছিল? আমাদের ছিল হচ্ছে চাপা সোয়ান কোষ। এই চাপা সোয়ান কোষ নির্মিত কি ছিল আমাদের? একটা নিউরিলেমা। এই যে নিউরনের যে আবরণটা ছিল আমাদের, কি ছিল এটা? নিউরিলেমা। ঠিক আছে, তারপরে কি ছিল আমাদের? আবরণীতে একজন বেষ্টিত থাকে, এবং হচ্ছে এই যে প্রোটিন এবং ফ্যাট নির্মিত একটা আবরণ ছিল। এই আবরণটার নাম কি ছিল? মায়োলিন শীথ। এটার নাম কি ছিল ভাই? মায়োলিন শীথ। এই যে দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে এইখানে 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 এই জায়গাগুলোতে আমাদের মায়োলিন শীথগুলো কিন্তু অনুপস্থিত থাকে। এই অনুপস্থিত থাকার কারণে আমাদের যে অ্যাকশন পটেনশিয়ালগুলো আছে, আমাদের যে স্নায়ুর উদ্দীপনাগুলো আছে, এক স্নায়ুর একজন থেকে আরেক স্নায়ুর ডেনড্রনের দিকে যে যাচ্ছে, এই উদ্দীপনাগুলা লাফাই যাইতে পারে, লাফাই যাইতে পারে। এই লাফাই যাওয়াটাকে আমরা একটা টার্মিনোলজিতে বলি, সেটা হচ্ছে, এইটার নাম হচ্ছে স্যালটেটরি কন্ডাকশন। এটার নাম কি ভাই? স্যালটেটরি কন্ডাকশন। ওই যে আমরা ঘাসফড়িংয়ের মধ্যে পড়ছিলাম, ঘাসফড়িং অনেক জোরে একটু বসার পর ধুম করে একটা লাফ দেয়। ঠিক আছে, মানে হচ্ছে লাফাই যাইতে পারে আমাদের ঘাসফড়িং। এরকম আমাদের যে স্নায়ু উদ্দীপনাগুলো আছে, এই মায়োলিন শীথগুলো মাঝে র্যানবিয়ারের পর্বগুলোর মধ্যে অনুপস্থিত থাকার কারণে, এই ইলেকট্রিক্যাল কন্ডাকশন হওয়ার কারণে আমাদের ইম্পালসগুলো লাফাই যায়। লাফাই যাওয়ার এই পদ্ধতিটার নাম হচ্ছে স্যালটেটরি কন্ডাকশন। এটার নাম কি ভাই? স্যালটেটরি কন্ডাকশন। ওকে, এবার আমরা চলে আসি, আমাদের র্যানবিয়ারের পর্ব বলে ফেলেছি, এবং আমাদের কোল্যাটারাল শাখা। কো মানে হচ্ছে ভাই সাথে, বলছিলাম কি? কো মানে হচ্ছে সাথে। তাহলে এই দেখো, কোল্যাটারাল শাখা এই পাশ থেকে বাইর হয়েছে, কোল্যাটারাল শাখা। এবং হচ্ছে লাস্টে কি থাকে আমাদের? টেলিডেন্ড্রিও। ওই যে টেল মানে বলছিলাম হচ্ছে প্রান্ত, তাহলে এটাকে আমরা কি বলতেছি? আমরা টেলিডেন্ড্রিয়ন। এখন বলতেছে একজন লম্বায় প্রায় 1 মিটারের বেশি হইতে পারে। কত মিটার বেশি হতে পারে? 1 মিটারের বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো। তাহলে দেখো, আমরা এই যে একজন নিয়ে পড়ছিলাম, একজন 1 মিটার বেশি হতে পারে। সমস্ত দীর্ঘ স্নায়ুগুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলা হয়। এটাকে কি বলা হয়? স্নায়ু বা নার্ভ বলা হয়। তাহলে আমরা একটু আগে যে স্নায়ুর আবরণগুলো পড়ছিলাম, সেটা হচ্ছে কি ছিল? নার্ভের আবরণ ছিল। কিন্তু আমি যদি একটা নিউরনের আবরণ বলতাম, তাহলে কি ছিল? সেটা ছিল হচ্ছে নিউরিলেমা। কিন্তু আমি যদি বলতাম যে এরকম অনেকগুলো একজন মিলে তৈরি হয়েছে, একটা একজন, দুইটা একজন, তিনটা একজন, এইভাবে এইরকম একটা মোটা স্তর তৈরি করছে। এইটার বাইরে থাকে হচ্ছে এপিনিউরিয়াম, মাঝে থাকে হচ্ছে পেরিনিউরিয়াম, এবং ভেতরে থাকে হচ্ছে এন্ডোনিউরিয়াম। ঠিক আছে, কোল্যাটারাল মানে হচ্ছে ভাই, কোল্যাটারাল মানে হচ্ছে, ধরে নাও যে আমি একটা মানুষ, আমার হচ্ছে এই 2টা হাত। ঠিক আছে, আমার কোল্যাটারাল হ্যান্ড যদি বলতাম, আমি হাতের আশপাশ থেকে কয়েকটা আরও হাত বাইর হইতো। ঠিক আছে, ওই যে কি বলে তোমার হচ্ছে
এই বেন্টেন দেখছো তোমরা, বেন্টেন এরকম করে এই টিপ দিয়ে একটা লাল কালারের মনস্টার বাইর হইতো, ওই মনস্টারে দেখবা যে একটা হাত দুইটা হাত, ওই হাতটার নাম হচ্ছে তোমার 4 হ্যান্ডস, ঠিক আছে? তো মনে করো যে ওইটা হচ্ছে কোল্যাটারাল। কোল্যাটারাল মানে নিউরনের নিচ থেকে একটার সাথে আরেকটার শাখা বেরোচ্ছে, ঠিক আছে? ওকে, এবারে আমরা চলে আসি আমাদের একজন এবং হচ্ছে ডেনড্রাইটের মধ্যে পার্থক্য। সাধারণত একটি স্নায়ুকোষ একটি থাকে, একটি স্নায়ুকোষে কয়টা থাকে? একটা থাকে একজন, ঠিক আছে? আর এক বা একাধিক বা কখনো নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। দৈর্ঘ্য হচ্ছে এটা 0.25 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে 1.5 মিলিমিটার। দেখছোই তো একজনগুলো অনেক লম্বা হয়, লম্বা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আবরণ, আবরণ হচ্ছে মায়োলিন আবরণে আবৃত। আর ডেনড্রনে কোনো আবরণ আছে? ডেনড্রাইটে কোনো আবরণ ছিল? আবরণ কোনো ছিল না, ঠিক আছে? এটা খ দাগের প্রশ্ন বা গ দাগের প্রশ্নের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের এইচএসির জন্য। তারপর হচ্ছে প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হচ্ছে চেষ্টীয়, অর্থাৎ কোষদেহ থেকে দূরে উদ্দীপনা পরিবহন করে। আমরা চেষ্টীয় কোনগুলা সংবেদী, কোনগুলা মিশ্র, এগুলো হচ্ছে ডিটেলস পড়বো ইনশাল্লাহ, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমরা জাস্ট আমার সাথে থাকো, তোমরা দেখো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য একদম পানির মতো করে দেবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে এখানে প্রান্তভাগ কি আছে? প্রান্তভাগে নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে। এখানে কি থাকে? নিউরো ট্রান্সমিটার ভেসিকল। আমরা ভেসিকল নিয়ে আলোচনা করবো, একটু পরে আলোচনা করবো, সিনাপস যখন পড়বো তখন। আর এদের প্রান্তভাগে নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে না, ঠিক আছে? তাহলে একটা নিউরো ট্রান্সমিটার ভেসিকল, ভেসিকল মানে মনে রাখবা হচ্ছে থলি, নিউরো ভেসিকল মানে কি মনে রাখবা? থলি বা ফোসকা, ঠিক আছে? শাখা প্রশাখা সাধারণত শাখান্বিত হলেও সংখ্যায় কম বা দূরে বিস্তৃত। আর এরা হচ্ছে ডেনড্রাইটগুলো হচ্ছে অনেক বেশি শাখান্বিত থাকে, ঠিক আছে? আর র্যানভিয়ারের পর্ব এখানে হচ্ছে থাকে, এটার মধ্যে কিন্তু কোনো থাকে না। এই জন্য একজনের মধ্যে র্যানভিয়ারের পর্ব থাকার কারণে কি মুভমেন্ট হয়, কি কন্ডাকশন হয়? স্যালটেটরি কন্ডাকশন হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবারে আমরা চলে আসি নিউরনের প্রকারভেদের মধ্যে। আচ্ছা, নিউরনকে তাদের প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে আমরা টোটাল 5 ভাগে ভাগ করতে পারি। ভাই কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। ওকে, একজন লেখছে কি যে প্রান্তভাগ মানে কি? প্রান্তভাগ মানে কি? এই আমি হচ্ছি মানুষ, এটা হচ্ছে আমার কেন্দ্রভাগ, এই হচ্ছে আমার হাত, এটা হচ্ছে হাতের আঙ্গুলের প্রান্ত, এটাকে আমরা বলবো হচ্ছে প্রান্তভাগ। এই যে এটা কি বলবো ভাই? প্রান্তভাগ। ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, আর কীভাবে বুঝাবো তোমাদেরকে? ওকে, এবার আমরা চলে আসি তাহলে আমাদের যে নিউরনকে আমরা বলছিলাম যে আমরা 5 ভাগে ভাগ করতেছি, এটা কিসের উপর ভিত্তি করে? একজন বা প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে আমরা নিউরনকে টোটাল 5 ভাগে ভাগ করতেছি। প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনকে যেই 5 ভাগে ভাগ করছি, এটার প্রথম নাম্বারটা হচ্ছে অ্যাপোলার। কি নাম ভাই তার? অ্যাপোলার, ঠিক আছে? তাহলে আমরা যে 5 ভাগে ভাগ করছি এটা একটু বলে ফেলি। তাহলে অ্যাপোলার, বাইপোলার, ইউনিপোলার, সিউডো ইউনিপোলার আর হচ্ছে মাল্টিপোলার। কি বললাম? অ্যাপোলার, বাইপোলার, ইউনিপোলার, সিউডো ইউনিপোলার আর হচ্ছে কি মাল্টিপোলার। 5টা শিখলাম, এখন 5টার উদাহরণগুলো আমাদেরকে জানা লাগবে এবং এরা কেন অ্যাপোলার, এদেরকে কেন অ্যাপোলার বলা হচ্ছে, এদেরকে কেন ইউনিপোলার বলা হচ্ছে, এটাও জানা লাগবে। যেখানেই বায়োলজির মধ্যে পাবা শব্দটা, শব্দের অর্থই হচ্ছে ভাই অ্যাবসেন্ট। শব্দের অর্থ কি? অ্যাবসেন্ট মানে মানে হচ্ছে নাই, মানে কি? নাই। তাইলে আমার নাম হচ্ছে, ধরে নাও যে আব্দুল্লাহ, ঠিক আছে? আমি মজা করে বললাম, তাহলে ABDULLAH আমার নাম। তাইলে এখন যদি আমাকে বলা হয় যে অ্যাবদুল্লাহ, ঠিক আছে? তার মানে হচ্ছে BDULLAH নাই, BDULLAH নাই, ঠিক আছে? তাহলে আমি যদি এখন বলি যে আমার নাম হচ্ছে সিলোমেট, কি বললাম ভাই? সিলোমেট, তাহলে আমার কি সিলোম আছে না নাই বলো তো ভাই? সিলোম আছে না নাই? মানে হচ্ছে অ্যাবসেন্ট, তাহলে সিলোম নাই, ঠিক আছে? তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে সিলোম নাই। তাহলে অ্যাপোলার মানে হচ্ছে যার পোল, যার একজন, যার ডেনড্রন, যার প্রলম্বিত অংশ কিছু আছে না নাই বলো তো ভাই? নাই। তাহলে অ্যাপোলার শব্দের অর্থ হচ্ছে নাই, তাহলে যার কোনো পোল নাই। তাহলে অ্যাপোলার নিউরনের উদাহরণগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? অ্যাপোলার নিউরন উদাহরণ আমি মনে রাখতে পারি হচ্ছে গোল গাল দিয়ে। কী দিয়ে মনে রাখতে পারি? দেখো, অ্যাপোলার নিউরনগুলো দেখতে কিসের মতো? একটু গোল গাল। ধরে নাও যে যারা একটু গোল গাল হয়, ধরে নাও যে একটু গোল গাল আমার মতো, ঠিক আছে? তাহলে যারা একটু গোল গাল হয় ওরা পড়াশোনায় কেমন হয় ভাই বলো তো? পড়াশোনায় হয়, মনে রাখবা সবসময়, এই গোল গাল মানুষগুলো পড়াশোনায় হয় সেরা। কেমন হয়? সেরা। তাহলে গোল গাল মানুষগুলো পড়াশোনায় হয় সেরা। তাহলে আমরা মনে রাখবো অ্যাপোলার নিউরনের উদাহরণ হচ্ছে সেরা দিয়ে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার আর আরেকটা হচ্ছে রাদি হচ্ছে রেটিনা। ক্লিয়ার?
তাহলে আমরা পাইলাম হচ্ছে অ্যাপোলার গোলগাল নিউরন উদাহরণ কি সেরাতে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার আর হচ্ছে রেটিনা। ওকে, এবার আমরা চলে আসি, আমরা এখন বাইপোলার নিউরন উদাহরণ শিখব। আচ্ছা, তোমরা সবাই কমেন্টে বলো তো যে আমরা হচ্ছে বাইপোলার নিউরন আমার বডির মধ্যে যেখানে যেখানে দুইটা করে পার্ট আছে সেখানে আমরা বাইপোলার নিউরন পাবো। বলো তো ভাই আমার কান কয়টা আছে বলো তো, তোমরা কমেন্টে জানাও কান কয়টা আছে? দুইটা দুইটা দুইটা। চোখ কয়টা আছে? চোখ কয়টা আছে? দুইটা। সাব্বাস, চোখ কয়টা আছে? দুইটা। এবার বলো তো ভাই আমার নাক কয়টা আছে? নাক কয়টা আছে? এই আমার নাক তিনটা লেখছে একজন। এই আমার নাকের কি তিনটা দেখা যাচ্ছে? নাক একজন লেখছে একটা। না, আমরা নাক একটা জানবো না। আজকে থেকে মনে রাখবো যে আব্দুল্লাহ ভাই নাকের ফুটা দুইটা। নাকের ফুটা কয়টা? দুইটা, মনে রাখবা। তাইলে আমরা পাইলাম হচ্ছে বাইপোলার নিউরন, মানে এদের পোল থাকে দুইটা। এদের পোল থাকে কয়টা? একটা, দুইটা। বাইপোলার নিউরন উদাহরণ হচ্ছে আমরা দুই দিয়ে মনে রাখবো। দুই দিয়ে হচ্ছে কি? নাক, চোখ, কান। না না, এটা হচ্ছে কান, চোখ আর হচ্ছে নাক। নাকের দুইটা ফুটা দুই, ওই জন্য আমরা মনে রাখবো হচ্ছে দুই দিয়ে। তাইলে নাকের নাক, কানের ককলিয়া আর চোখের রেটিনা। তাহলে এই তিনটা পাইলাম হচ্ছে আমরা কি? বাইপোলার নিউরন। এই তিনটা কি পাইলাম? বাইপোলার নিউরন পাইলাম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বললাম হচ্ছে বাইপোলার নিউরন হচ্ছে আমাদের যেখানে দুইটা দুইটা করে পার্ট পাবো। তাহলে নাক, চোখ আর হচ্ছে কান, ঠিক আছে? এই তিনটা জায়গায় আমরা পাবো কি? বাইপোলার নিউরন। এই বাইপোলার নিউরন যদি তোমার এই দুই দিয়ে যদি মনেও না থাকে তাহলে তুমি মনে রাখতে পারো হচ্ছে এই ছন্দ দিয়ে যে বাইপোলার নিউরন উদাহরণ হচ্ছে আমার হচ্ছে করোনা। করোনা দিয়ে মনে রাখতে পারো। তাহলে দেখো ককলিয়া, রোতে হচ্ছে রেটিনা আর নাতে হচ্ছে নাক, ঠিক আছে? এবার ক্লিয়ার? ওকে, তাহলে বাইপোলার পড়লাম, অ্যাপোলার পড়লাম। এবার ইউনিপোলার। বলো তো ভাই ইউনি শব্দের অর্থ হচ্ছে এক। ইউনি শব্দের অর্থ কি? এক। তাহলে দেখো এর একটা প্রান্ত আছে, একটা প্রান্ত আছে। তাহলে দেখো আমি বললাম যে ইউনি এক প্রান্ত। কি বললাম? ইউনি এক প্রান্ত। তাহলে এদের উদাহরণে আমরা পাবো হচ্ছে ইউনি প্রান্ত। ইউনি প্রান্ত, ঠিক আছে? আমরা এখন বলতেছি, পরে যখন বই দেখবো তখন দেখবা যে একদম ক্রিস্টাল ক্লিয়ার মুখস্থ হয়ে গেছে তোমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখবা যে ইউনি প্রান্ত যখনই আমরা বলবো হচ্ছে ইউনিপোলার, তখন তুমি বলবো হচ্ছে ইউনি প্রান্ত। ইউনি প্রান্ত, ইউনি প্রান্ত মানে ইউনিপোলার নিউরন কোথায় পাওয়া যায়? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? এবার আমরা চলে আসি সিউডো ইউনিপোলারের মধ্যে। আচ্ছা বলো তো ভাই এবার সিউডো শব্দের অর্থ কি? সিউডো শব্দের অর্থ কি? সিউডো শব্দের অর্থ সবাই কমেন্টে জানাও। ভুয়া, ভুয়া, ফলস, নকল, মিথ্যা। ভাই আপনি কোন মেডিকেলে পড়েন? ঢাকা মেডিকেল কলেজ। পরে আবার নিচে একজন কমেন্ট করলো ভুয়া। আমি আসলেই ঢাকা মেডিকেল কলেজে পড়ি ভাই, বিশ্বাস করো, বিশ্বাস করেন ভাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিউডো শব্দের অর্থ হচ্ছে ভুয়া। সিউডো অর্থ কি? ভুয়া। তাহলে আমরা মনে আছে তোমাদেরকে, আমার নাম ধরে নাও যে আব্দুল্লাহ। তাহলে আমাকে যদি এখন বলি যে কী বলে সিউডো আব্দুল্লাহ মানে ভুয়া আব্দুল্লাহ, ঠিক আছে? তাহলে আমার নাম যদি হয় সিউডো সিলোমেট, তাহলে আমার কি সিলোম ছিল না? ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু ভুয়া সিলোম ছিল। ওই যে মনে আছে না 1 নম্বর চ্যাপ্টারে সিলোমেট, সিউডো সিলোমেট। তাহলে এখানে আমরা পাইলাম সিউডো ইউনিপোলার। মানে দেখে মনে হবে যে একটা প্রান্ত আছে, কিন্তু দেখে মনে হচ্ছে একটা প্রান্ত আছে, কিন্তু আসলে কিন্তু এই পাশ দিয়ে আরেকটাও প্রান্ত বাইরে হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলতেছি ভুয়া ইউনিপোলার। তো যেখানে আমরা ভুয়া শব্দটা পাবো, ধরে নাও যে যারা কিশোর গ্যাং আছে তারা কি ভালো মানুষ না ভুয়া মানুষ? বলো তো ভাই, কিশোর গ্যাং যারা আছে তারা কি ভালো মানুষ না ভুয়া মানুষ? সবাই অ্যান্সার দাও, সবাই কমেন্টে বলো। কিশোর গ্যাং যারা আছে তারা ভালো মানুষ না ভুয়া মানুষ? হ্যাঁ ভুয়া, 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 সবাই লেখছে। তাইলে মনে রাখবা, সব সময় বিশ্বাস রাখবা যে আমি যেটা বলতেছি সেটা সত্য বলতেছি, যে যেখানে আমরা সিউডো শব্দটা পাবো সেখানে আমরা এই ভুয়া গ্যাং নামে একটা শব্দ পাবো। কেমন শব্দ পাবো? ভুয়া গ্যাং নামে একটা শব্দ পাবো। তাহলে এটা হবে স্পাইনাল গ্যাংলিয়া। এটা কি হবে? স্পাইনাল গ্যাংলিয়া। তাহলে আমরা এই সিউডো ইউনিপোলার উদাহরণ পাবো হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া। আমরা একটু পরে আসবো, ঠিক আছে? আর আরেকটা আছে আমাদের হচ্ছে, সেটা হচ্ছে কি মাল্টিপোলার। তাহলে মাল্টিপোলার কি? এই দেখো এতগুলা অনেকগুলা পোল আছে, একজন আছে, ডেনড্রন আছে, সবগুলো আছে, প্রলম্বিত অংশ, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি মাল্টিপোলার। আচ্ছা বলো তো ভাই, আমরা এই মশারি টাঙাই, এই কী বলে, যখন অনেক বেশি কী বলে ওই ডেঙ্গু টেঙ্গুর যখন প্রাদুর্ভাব হয়, ডেঙ্গু বা চিকুনগুনিয়া, তখন আমরা মশারি টাঙাই না? তাহলে আমরা মশারি টাঙাই, মশারির মধ্যে ফোঁটা থাকে কয়টা বলো তো ভাই? মশারির মধ্যে ফোঁটা থাকে কয়টা? কমেন্টে জানাও। অনেকগুলো থাকে, সাব্বাস। এখন মনে রাখবা যে এই মশারির মধ্যে ফোঁটা থাকে অনেকগুলো, মানে মাল্টি ফুটা থাকে। তাহলে মনে রাখবা যে মাল্টিপোলার এর উদাহরণ হচ্ছে, আমরা মশারি টাঙাই কিসের জন্য? আমরা মশারি টাঙাই হচ্ছে মশা থেকে বাঁচার জন্য।
তাইলে তোমরা মনে রাখবা হচ্ছে মাল্টিপোলার নিউরনের উদাহরণ হচ্ছে মস্তিষ্ক এবং হচ্ছে স্পাইনাল কর্ড। মস্তিষ্ক এবং কি স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে মস্তিষ্ক, মাল্টিপোলার নিউরনের উদাহরণ হচ্ছে মস্তিষ্ক এবং হচ্ছে স্পাইনাল কর্ড। ক্লিয়ার? তাহলে মস্তিষ্ক এবং হচ্ছে স্পাইনাল কর্ড। ওকে, তাহলে আমরা যেগুলো পড়লাম সেগুলো একটু আমরা বইয়ের মধ্যে দেখে ফেলি যে আমি আসলে সত্য কথা বলেছি না আমি হচ্ছে সিউডো মাপতেছি, ঠিক আছে। তাহলে দেখো, প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে আমরা টোটাল কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। অ্যাপোলার, বাইপোলার, সিউডোনিপোলার, মাল্টিপোলার এবং হচ্ছে অ্যাপোলার, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিপোলার। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো ইউনিপোলার বা এক প্রান্তীয় বা এক মেরুযুক্ত। ইউনিপোলার বা কি এক মেরুযুক্ত। তাহলে আমি বলছিলাম কি, আমি এখানে মনে রাখার টেকনিক বলছিলাম, আমরা যখনই পড়বো তখন আমরা পড়বো কি যে এদের একজন আছে একটা প্রান্তে, এই জন্য আমরা মনে রাখবো হচ্ছে ইউনিপ্রান্ত, 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 ঠিক আছে। দেখো এক মেরুযুক্ত, এটা হচ্ছে কি মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত। কোথায় অবস্থিত? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রগুলো হচ্ছে আমাদের কি প্রধানত সেন্সরি বা সংবেদী টাইপের হয়। কেমন ধরনের হয়? সেন্সরি বা সংবেদী টাইপের হয়। মনে রাখবা স্নায়ুতন্ত্রকে আমরা একটু পরে পড়বো, 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেন্দ্রীয়, যেটার মধ্যে আমাদের আছে মস্তিষ্ক, এবং পেছন দিক দিয়ে চলে গেছে আমাদের কি সুষুম্নাকাণ্ড, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং আমাদের হাতের পাশে, 2 পায়ের পাশে, দুই দিকে চলে গেছে যেটা, এটা হচ্ছে আমাদের কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। মনে রাখবা আমাদের এখানে যদি একটা কোনো মশা বসে বা আমার যদি পায়ের মধ্যে কোনো একটা সাপ এসে চুমু দেয় আমাকে, তাহলে কি আমি বুঝতে পারবো না পারবো না? অবশ্যই বুঝতে পারবো। তাহলে বুঝতে পারার অন্যতম একটা কারণ হচ্ছে যে এখানে আমাদের কি সেন্সরি পার্ট আছে। তাহলে আমাদের যে প্রান্তের দিকে চলে গেছে যে স্নায়ুগুলা, সেই স্নায়ুগুলো হচ্ছে কি সেন্সরি বা সংবেদী ধরনের। কেমন ধরনের ভাই? সেন্সরি বা সংবেদী ধরনের, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার চলে আসি আমরা বাইপোলারের মধ্যে। তাহলে বাই দিয়ে মনে রাখছিলাম আমরা হচ্ছে 2 দিয়ে, বাই দিয়ে কি মনে রাখছিলাম হচ্ছে 2 দিয়ে, বাই দিয়ে কি 2। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে যে 2টা হচ্ছে চোখ 2টা আছে, কান 2টা আছে, নাক 2টা আছে। তাহলে আমরা 2 দিয়ে মনে রাখবো, ঠিক আছে, মানে নাকের ফুটা 2টা আছে। আচ্ছা, এবার মনে রাখবা বাই মানে হচ্ছে যে বাই মানে খুব ভালো, ঠিক আছে। ওই যে বলে না যে বাই আমার খুব ভালো, তো এই ধরে নাও যে আমাদের কি বলে বাই শব্দটা কে বলে? বাইয়া বা বাই শব্দটা কে বলে? ছোট্ট বাবুরা বলে। বাবুরা ভাইয়া বলতে পারে না, বাইয়া বলে। তো তুমি মনে রাখবা যে ছোট বাবু যারা আছে, এই ছোট বাবুদের মধ্যে বাইপোলার নিউরন দেখা যায়। কোন নিউরন দেখা যায়? বাইপোলার। যে মানব ভ্রূণের স্নায়ুতন্ত্রের সব কোষই হচ্ছে বাইপোলার ধরনের। কেমন ধরনের? বাইপোলার ধরনের। কথা ক্লিয়ার? তাইলে বাবু বা বাইপোলার এই নিউরন আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে মানব ভ্রূণের মধ্যে। যে বাবু দিয়ে মনে রাখবো হচ্ছে মানব ভ্রূণ, বাবু, বাবু, ঠিক আছে। কেউ কাউকে বললো না। এখন আমরা মনে রাখবো যে বাবু মানে বাইপোলার, বাইপোলার মানে মানব ভ্রূণ। বাবু মানে কি? বাইপোলার, বাইপোলার মানে মানব ভ্রূণ। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইবারে দেখো আমরা চলে আসি সিউডো ইউনিপোলার মধ্যে। সিউডো মানে বলছিলাম হচ্ছে ভুয়া, সিউডো মানে কি বলছিলাম? ভুয়া বা ছদ্ম। এখন দেখো ছদ্ম, এখানে কি বলছিলাম? ছদ্ম গ্যাং, ভুয়া গ্যাং। তাহলে স্পাইনাল গ্যাংলিয়া আর হচ্ছে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। কি বললাম? স্পাইনাল গ্যাংলিয়া এবং হচ্ছে কি করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। তাহলে কথা ক্লিয়ার? এবারে কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? কথায় কোনো ভেজাল আছে? নাই, ঠিক আছে। চা খাবেন? ঢেলে দেই। আচ্ছা, এবার আমরা চলে আসি মাল্টিপোলারের মধ্যে। মাল্টিপোলারের মধ্যে আমরা দেখতে পাবো যে বহুমেরুযুক্ত। মাল্টিপোলারের মধ্যে কি আছে? বহুমেরু আছে। তাহলে দেখো আমরা কি বলছিলাম? মাল্টিপোলার মানে বহু। মশা থেকে বাঁচতে আমরা মাল্টিপোলার মশা ব্যবহার করতেছি, মাল্টিপল ফুটাওয়ালা মশা। তাহলে দেখো আমরা মনে রাখবো হচ্ছে মশা দিয়ে। তাহলে দেখো এখানে মস্তিষ্ক, এই যে দেখো এখানে আমরা পাইলাম হচ্ছে স্তন্যপায়ীর মস্তিষ্ক এবং হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে মশা, তাহলে মশা মনে থাকবে। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের লাস্ট পার্ট, যেটা অ্যাপোলার। এটার নাম কি? অ্যাপোলার। অ্যাপল মানে আপেল, আপেল মানে গোলগাল, গোলগাল মানে কি? গোলগাল মানে হচ্ছে সেরা, সেরা আপেল। কেমন আপেল? সেরা আপেল। তাহলে দেখো সেরা আপেল হচ্ছে কি, যে এই যে দেখো সেরেব্রাল হেমিস্ফিয়ার এর বহিঃস্তর, আর একটা হচ্ছে কি চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। তাইলে দেখো এখানে 2টা জায়গায় আমরা রেটিনা পাইছি। তোমরা কি একটু খেয়াল করছো? বলো তো ভাই, রেটিনা দুই জায়গায় পাইছি আমরা। কোন কোন জায়গায় পাইছি বলো তো ভাই? বলো, বলো তোমরা কমেন্টে জানাও। আমরা রেটিনা 2 জায়গায় পাইছি। কোন কোন জায়গায় পাইছি উদাহরণের মধ্যে? সাবাস। এই ডাইপোলার আবার কোন জায়গা? আমি ডাইপোলার বলছি না বাইপোলার বলছি? এই তোমরা কোন জায়গা থেকে কি আবিষ্কার করতেছো? ডাইপোলার না বাইপোলার, বাইপোলার, ঠিক আছে।
বাইপোলার, হ্যাঁ অ্যাপোলার আর হচ্ছে বাইপোলার, ঠিক আছে। তাহলে দেখো এইখানে হচ্ছে শুধু রেটিনা আছে, বাইপোলার মধ্যে কি আছে শুধু রেটিনা, আর আমরা হচ্ছে এই অ্যাপোলারের মধ্যে পাই চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। কি বললাম আমরা? মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, ওকে। এইবারে আমরা চলে আসি, তাহলে আমাদের প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনকে ভাগ করা শেষ। শেষ না? শেষ না? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয় নাই? বলো না, বলো বলো। আচ্ছা, এবারে চলে আসি আমরা আমাদের কাজের উপর ভিত্তি করে। তাহলে কাজের উপর ভিত্তি করে আমরা নিউরনকে কয় ভাগে ভাগ করব? আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে সংবেদী বা সংজ্ঞাবাহ, এই যে চলে আসছে আমাদের 3টা, সেন্সরি, আমাদের হচ্ছে মোটর, আর হচ্ছে কি মিক্সড। কি বললাম? সেন্সরি, মোটর আর হচ্ছে মিক্সড। তাহলে আমরা দেখো সংবেদী বা সংজ্ঞাবাহ, দেহের বিভিন্ন প্রান্তের গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা সংবেদী নিউরনের মাধ্যমেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাবে। যে বললাম যে পেরিফেরি থেকে কোথায় আসে? কেন্দ্রের দিকে আসে, এটা হচ্ছে কি আমাদের সংবেদী। আচ্ছা, এবারে দেখো চেষ্টীয় বা আজ্ঞাবাহ, মোটর। এসব নিউরন স্নায়ু উদ্দীপনা কোথায় নিয়ে যায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে পরিবহন করে। ধরুন যেখানে আমার মশা কামড় দিল, এই মশা কামড় দেওয়ার পরে এই উদ্দীপনা আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তাহলে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এখন এই মশাটাকে আমার একটা কি দেওয়া লাগবে? এই মশাটাকে আমার কি আদর করে পুষে আমি করবো, বলে চাষ করবো মশার। তাহলে কী করতে হবে? আমাকে বলতে হবে এই ডান হাতকে, আমার ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে বাবা তুমি এই হাত দিয়ে এই মশাটাকে বলে ফেলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমার ধাম করে যায় মাইরে ফেলি, ঠিক আছে। এই যে মারলাম, এই মারার জন্য আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় সাপ্লাই গেছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দিকে সাপ্লাই গেছে। গেছে না যায় না? বলো তো ভাই। তাহলে যাওয়ার জন্য আমার যেই স্নায়ুটা কাজ করে সেটা হচ্ছে চেষ্টীয় বা আজ্ঞাবহ, এটাকে বলা হয় মোটর। এর চাইতে সহজভাবে আমি আর বলতে পারবো না, ঠিক আছে। খালি হো হো করে হাসতেছই তোমরা। আচ্ছা, একজন বলেছে ওয়াসি আরাফাত, স্যার আমি মাত্র জয়েন করেছি, অনেক কিছু মিস করে ফেলেছি। না ফেলনি, কি রাগ করলা? আচ্ছা, এবারে চলে আসি মিশ্র। এই পরে তোমরা রেকর্ড পাবা পরে তোমরা দেখে ফেলবা। এখন যেটুকু আছে সেটুকু মনোযোগ দিয়ে করো। দেখো এবারে মিশ্র, মিক্সড বা হচ্ছে সমন্বয়ক বা অ্যাডজাংক্টার। তাহলে দেখো আমি হচ্ছে এই প্রান্তীয় থেকে আমার হচ্ছে কেন্দ্রীয় পর্যন্ত পাঠাইলাম সেন্সরির মাধ্যমে, আমার কেন্দ্রীয় থেকে প্রান্তীয়ের দিকে পাঠাইলাম হচ্ছে আমি কি চেষ্টীয়র মাধ্যমে বা মোটরের মাধ্যমে। তাহলে মাঝখানে এদেরকে কানেক্ট করার দরকার আছে না নাই? বলো তো ভাই, বুদ্ধি করে বলো। অবশ্যই আছে। তাহলে যেই জিনিসটা কানেক্ট করে নামটা হচ্ছে মিশ্র, মিক্সড বা সমন্বয়ক বা অ্যাডজাংক্টার, ঠিক আছে। এইসব নিউরনের সংবেদীয় চেষ্টীয় 2 ধরনের স্নায়ুপ্রান্তই আছে। এগুলো হচ্ছে নিউরনের মধ্যে অসাধারণ সংযোগ সাধন করতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, এইবারে আজমল স্যারের বই বিক্রি হওয়া লাগবে, বুঝলে। বই বিক্রি হওয়ার জন্য মানে ওনার সব সময় হচ্ছে কি করতে হবে? একটা করে কিছু বাড়াই দিতে হবে। ওই জন্য দেখো তোমাদের বইয়ের মধ্যে বাড়াই দিয়েছে, যে সেটা হচ্ছে কি, যে আগে বললাম যে যেটা হচ্ছে সেন্সরি, মোটর আর হচ্ছে ইন্টারনিউরন, সেটাকে উনি আবার আর একটাভাবে ক্লাসিফাই করছে। যেটা হচ্ছে সেন্সরি সেটা হচ্ছে অ্যাফারেন্ট বলছে উনি, আর যেটা হচ্ছে মোটর সেটাকে বলছে উনি ইফারেন্ট, আর যেটা হচ্ছে মাঝখানে থাকে সেটাকে বলছে উনি ইন্টারনিউরন। কথা ক্লিয়ার? যেটা অ্যাফারেন্ট সেটা হচ্ছে সেন্সরি, যেটা ইফারেন্ট সেটা হচ্ছে কি মোটর, আর যেটা হচ্ছে মাঝখানে থাকে সেটা হচ্ছে ইন্টারনিউরন। তাহলে এদের কাজ কি? এসব নিউরন সংবেদী পরিবহন দেহের বিভিন্ন অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে যায়, যেমন সংবেদী বা সংজ্ঞাবাহ, ওই যে একই জিনিস, ঠিক আছে। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে এসব নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে স্নায়ু উদ্দীপনা বিভিন্ন অঙ্গে পরিবহন করে, যেমন চেষ্টীয় বা আজ্ঞাবাহ, মোটর। আর হচ্ছে আন্তঃনিউরন হচ্ছে কি, এটা মিক্সড বা অ্যাডজাস্টর, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। আমরা এখন পড়বো হচ্ছে বিউটিফুল নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া পড়ার জন্য আমাদেরকে আগে কনসেপ্ট জানতে হবে নিউরোগ্লিয়া কী জিনিস। তাহলে নিউরোগ্লিয়া জানার জন্য এটুকু হয়ে গেছে আমাদের। এখন আমরা চলে আসি নিউরোগ্লিয়ার মধ্যে। নিউরোগ্লিয়া, ওই যে বলছিলাম যে আমাকে যেমন বায়ু সাপোর্ট দিচ্ছে, মাছকে যেমন পানি সাপোর্ট দিচ্ছে, নিউরনের একটা সাপোর্টের দরকার আছে না নাই? নিউরনকে যে জিনিসটা সাপোর্ট দেয় সেটা হচ্ছে এক ধরনের যোজক টিস্যু, নাম তার হচ্ছে নিউরোগ্লিয়া। কী নাম ভাই তার? নিউরোগ্লিয়া। এইটার নাম হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া আমার হচ্ছে টোটাল 4 প্রকার। কয় প্রকার ভাই? 4 প্রকার। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং হচ্ছে অ্যাপেন্ডাইমা। কী কী বললাম? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং হচ্ছে অ্যাপেন্ডাইমা। কী কী বললাম? বলো আমার সাথে। অ্যাস্ট্রোসাইট, সবাই উচ্চারণ করো, তাহলে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির দিকে যাবে, ঠিক আছে, মনে থাকবে। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, তারপর হচ্ছে মাইক্রোগ্লিয়া, তারপর হচ্ছে কী বললাম? অ্যাপেন্ডাইমা। ওকে, এবার এদের ডিটেলস আমাদেরকে পড়া লাগবে। দেখো খুব খেয়াল দেখো। অ্যাস্ট্রোসাইট, কালারটা চেঞ্জ করি একটু ভাল লাগবে। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো শব্দের অর্থই হচ্ছে দেখো অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে কি? তারার বিজ্ঞান। কিসের বিজ্ঞান? তারার বিজ্ঞান। তাহলে অ্যাস্ট্রোসাইট কেমন আকৃতির হওয়া উচিত? এরা অবশ্যই তারকাকৃতির, ঠিক আছে, এটা তারকাকৃতির। ওকে,
এবারে দেখো আমাদের তাহলে অ্যাস্ট্রোসাইট গেল। অ্যাস্ট্রোসাইটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে পুষ্টি সরবরাহ করে। এরা কি সরবরাহ করে? এরা হচ্ছে আমাদের পুষ্টি সরবরাহ করে, ঠিক আছে। তাহলে নিউরোগ্লিয়া মানে সাপোর্টিং টিস্যু, এই সাপোর্টিং টিস্যুর হচ্ছে অ্যাস্ট্রোসাইট প্রথম পার্টটা যেটা আছে এটা হচ্ছে কি আমাদের পুষ্টি সরবরাহ করে এবং এরা দেখতে কেমন আকৃতির? এরা দেখতে হচ্ছে তারক আকৃতির, ঠিক আছে। এবারে অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে লিখে লিখে নিবা, যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলো লিখে লিখে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে প্রবর্ধক আকৃতির। কেমন আকৃতির? প্রবর্ধক আকৃতির। এরা দায়ী হচ্ছে ভাই মায়োলিন আবরণ। ওই যে আমরা মায়োলিন শীত পড়ছি না, ওই যে একজনের মধ্যে মায়োলিন শীত পড়ছি, এই মায়োলিন আবরণ কে দেয়? অলিগোডেন্ড্রোসাইট দেয়। মায়োলিন আবরণ, ঠিক আছে। আমার খাতার লেখা কিন্তু খুবই সুন্দর, কিন্তু বোর্ডে লিখতে গেলে কেন জানি এগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। মানে একে বলতেছে যে যেও না সাথী, ও ও আবার ওকে বলতেছে যে তুমিও যেও না সাথী, মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু আমার খাতার লেখা তোমাকে যদি দেখায় আমি, তাহলে খুব ভালো লাগবে তোমার। আচ্ছা বিশ্বাস করো ভাই, আমার খাতার লেখা কিন্তু সুন্দর। এবারে আমরা চলে আসি, তাহলে একটা পাইলাম হচ্ছে কি, একটা পাইলাম হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। আচ্ছা এবারে মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া হচ্ছে এদেরকে বলা হয় ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া এদেরকে কি বলা হয়? ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। ক্লিয়ার? ওকে। এবারে এই মাইক্রোগ্লিয়ার কাজ হচ্ছে ভাই, এরা করে হচ্ছে ভাঙ্গা ভাঙ্গি, এরা করে হচ্ছে খাওয়া দাওয়া খালি। এরা এই জন্য কী করবে? ফ্যাগোসাইটোসিস করবে। কি করবে ভাই? এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট পাইলাম। আর আরেকটা হচ্ছে কি আমাদের 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এটা পাইলাম হচ্ছে আমরা কি অ্যাপেন্ডাইমা। অ্যাপেন্ডাইমা হচ্ছে এটা হচ্ছে আবার ঘনক আকৃতির, ঘনক আকৃতি। এবং এরা কি করে? এরা হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। কি ক্ষরণ করে ভাই? এরা হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। তাইলে তোমরা এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে দেখাই দিলাম। এখানে বলছে স্যার প্রবর্ধক মানে কি? প্রবর্ধক মানে হচ্ছে এরম 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 এরম, ঠিক আছে। এরম 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 এরম, ঠিক আছে। মানে হচ্ছে ধরে নাও যে আমার চুল হচ্ছে উস্কো খুস্কো হয়ে আছে, তাহলে মনে করো যে আমার মাথার উপর প্রবর্ধক আছে, ঠিক আছে। প্রবর্ধক আছে, এটা উঁচু নিচু জায়গা, উঁচু নিচু জায়গা। আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, সেটা হচ্ছে কি অ্যাস্ট্রোসাইট যেটা বললাম, অ্যাস্ট্রোসাইটের যদি আর একটা কালার দেই, অ্যাস্ট্রোসাইটের যদি অ্যাবনর্মাল ডিভিশন হয়, অস্বাভাবিক যদি বিভাজন হয়, তাহলে আমরা পাবো হচ্ছে টিউমার। আমরা কি পাবো? টিউমার পাবো। মনে থাকবে, অ্যাস্ট্রোসাইটের অস্বাভাবিক বিভাজন হলে আমরা কি পাবো? টিউমার পাবো। এবং খুব খেয়াল, আর একটা জিনিস মনে রাখবা, এই অ্যাস্ট্রোসাইট এই আঙ্কেল আমাদের আর একটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে হাই ভোল্টেজ এমসিকিউ, সেটা হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। কি বললাম ভাই? ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। মানে আমার রক্ত যাতে আমার ব্রেইনের সাথে মিশতে না পারে, এই জন্য আমার কি করে? ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। কে? আমার ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে হচ্ছে অ্যাস্ট্রোসাইট, ঠিক আছে। এটা ডিটেলস তোমরা মেডিকেলে গেলে জানতে পারবা, আপাতত তোমাদের জানার দরকার নাই। এই দুইটা ইনফরমেশন জাস্ট এক্সট্রা জেনে রাখো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা পড়ে ফেললাম, নিউরোগ্লিয়া পড়ে ফেললাম। এখন নিউরোগ্লিয়ার বইয়ের মধ্যে আমরা চলে যাই, ঠিক আছে। তাহলে দেখো যে নিউরোগ্লিয়া, নিউরন যে যোজক টিস্যুর ভেতরে সুরক্ষিত থাকে তাকে কি বলা হয়? নিউরোগ্লিয়া। আমি বায়ুর মধ্যে সুরক্ষিত আছি, মাছ পানির মধ্যে সুরক্ষিত আছে, এরকম নিউরন কিসের মধ্যে সুরক্ষিত আছে? নিউরোগ্লিয়ার মধ্যে সুরক্ষিত আছে। কথা ক্লিয়ার? এবারে চলে আসি, নিউরোগ্লিয়া কখনো উদ্দীপ্ত হয়,
না, আকার, আয়তন এবং সংখ্যার উপর ভিত্তি করে টোটাল 4 ভাগে ভাগ করা হয়। তাহলে একটা কি পাইলাম, অ্যাস্ট্রোসাইট পাইছিলাম, অলিগোডেন্ড্রোসাইট পাইছিলাম, মাইক্রোগ্লিয়া পাইছিলাম এবং হচ্ছে অ্যাপেন্ডাইমা পাইছিলাম। তাহলে দেখো আমি যেগুলো পড়াইছি সেগুলো বইয়ের মধ্যে আছে না নাই সেগুলো একটু দেখো তোমরা। অ্যাস্ট্রোসাইট কেমন আকৃতির বলছিলাম, তারকা আকৃতির। তাহলে ক্লিয়ার হয়ে গেছে। এবং হচ্ছে এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে নিউরনে পুষ্টি সরবরাহ করে, শেষ। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে কি, আমাদের হচ্ছে স্নায়ুরজ্জুর মায়োলিন আবরণ গঠন করে। ওই যে আমরা মায়োলিন শীট পড়ছিলাম, স্নায়ুরজ্জুর মায়োলিন আবরণ গঠন করে কে, অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, তারপর হচ্ছে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া হচ্ছে কি করে, এই যে ফ্যাগোসাইটোসিস করে। মাইক্রোগ্লিয়া কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করতে সাহায্য করে। আর অ্যাপেন্ডাইমা, অ্যাপেন্ডাইমা আঙ্কেল কি করে, অ্যাপেন্ডাইমা আঙ্কেল সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। আমরা একটু ফিজিক্স থেকে এবার ঘুরে আসি। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড জিনিসটা কি? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে ব্রেনের একটা তরল। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করছে তখন আমাদের ব্রেনটা 1.5 কেজি ওজনের মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। 1.5 কেজি ওজনের মাথা নিয়ে তুমি যখন ঘুরে বেড়াচ্ছ তখন কি তোমার মনে হয়েছে মাথা অনেক ভারী লাগতেছে, একটু খুলে রাখি, এরকম কখনো মনে হয়েছে? বলো তো সবাই, তোমার কখনো মনে হয়েছে যে এই মাথাটা অনেক ভারী লাগতেছে, একটু মাথাটা খুলে রাখি? মাথার ওজন কিন্তু 1.5 কেজি, 1.3 থেকে 1.4 কেজি প্রায়। না না না, কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ব্রেনটাকে ভাসায় রাখছে একটা তরলের মধ্যে। একজন বিজ্ঞানী আছে, নাম তার হচ্ছে আর্কিমিডিস দাদু। আর্কিমিডিস দাদু বলছিলেন যে কোনো একটা ভারী বস্তুকে যদি তরলের মধ্যে ডুবানো হয় তাহলে ওই ভারী বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন তার হারানো ওজনের সমান। মনে আছে তোমাদের? এই সূত্রটাকে আমরা বাংলাতে বলতাম হচ্ছে প্লবতা, ইংলিশে বলতাম হচ্ছে বিওয়াইএনসি। ঠিক আছে, ইংলিশে কি বলতাম, বিওয়াইএনসি। আরবিতে কি বলে এটা আমি জানি না। তাহলে এই যে প্লবতা বা বিওয়াইন্সির কারণে আমরা ধরে নাও যে 2 কেজি ওজনের একটা পানির বোতল বায়ুর মধ্যে নিয়ে ধরে আসি, এটা যত ভারী লাগবে পানির মধ্যে নিয়ে যদি আমি নাড়াচাড়া করি তাহলে কি এত ভারী লাগবে না হালকা লাগবে? তুলনামূলক হালকা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই ব্রেনটাকে ভাসায় রাখছে একটা তরলের মধ্যে, যেটা আসতেছে হচ্ছে অ্যাপেন্ডাইমা থেকে, যেটার নাম হচ্ছে, এই তরলটার নাম হচ্ছে সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। কি নাম ভাই তার? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। এটা আরেক জায়গা থেকে আসে, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ভেন্ট্রিকল থেকে আসে। কোত্থেকে আসে? মস্তিষ্কের ভেন্ট্রিকল থেকে আসে। এই দুইটা ইনফরমেশন জাস্ট মনে রাখবা। এই সিএসএফ মানে কি, উত্তর পাইছো? নাবিলা প্রশ্ন করছিলা, হ্যাঁ ঠিক আছে পাইছে। ওকে, এবার আমরা চলে আসি। এই যে ভাই এখানে একটা ফ্যাগোসাইটোসিস, এখানে একটা দুষ্ট প্রকৃতির মানুষকে পাইছে। এই জিনিসটা মনে হচ্ছে আমরা একটু বুঝতে পারতেছি না, তাই না? এই জিনিসটা কি, আমরা এখন এটা নারী নক্ষত্র আবিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাইলে ধরে নিলাম যে আমরা কি, ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, ফ্লুইড কোথা থেকে আসে আবার বলেন প্লিজ? মাইমুনা ইসলাম লিখছে ফ্লুইড অ্যাপেন্ডাইমা থেকে আসে এবং ভেন্ট্রিকল থেকে আসে। ফ্লুইডটার নাম হচ্ছে সিএসএফ, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। আবার বলবো না? ঠিক আছে, এবার আমরা চলে আসি ফ্যাগোসাইটোসিস বললাম, যেটা মাইক্রোগ্লিয়ার নাম আমরা দিয়েছি। মাইক্রোগ্লিয়ার নাম আমরা কি দিছি? ফ্যাগোসাইটোসিস করে। ঠিক আছে, ওকে। তাহলে মস্তিষ্কের ম্যাক্রোফেজ আমি যদি বলি তাহলে তাকে আমরা কি বলবো? আমরা তাকে বলবো হচ্ছে মাইক্রোগ্লিয়া। আমরা তাকে কি বলবো? তাহলে মাইক্রোগ্লিয়া। এটা হচ্ছে কি আমাদের মস্তিষ্কের ম্যাক্রোফেজকে আমরা বলতেছি মাইক্রোগ্লিয়া। এই ব্যাটায় কি করতেছে? এই করতেছে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এই কি করতেছে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ, সাইট। দেখো ফ্যাগো শব্দের অর্থ হচ্ছে টু ইট, সাইট মানে হচ্ছে সেল, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে সেল ইটিং প্রসেসকে আমরা বলতে পারি হচ্ছে কি, ফ্যাগোসাইটোসিস। কি বলি আমরা? ফ্যাগোসাইটোসিস। এখন আমরা একটু এটার নারী নক্ষত্র বোঝার চেষ্টা করি। আমরা রক্ত পড়ছিলাম না ভাই? খুব খেয়াল করে আমার মনোযোগ দিয়ে কথা শুনো। রক্ত পড়ছিলাম, রক্তের মধ্যে একটা ছিল হচ্ছে আরবিসি, একটা ছিল হচ্ছে প্লাজমা, একটা ছিল হচ্ছে কি ব্লাড, রক্তকণিকা। একটা ছিল রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে কি ছিল? আরবিসি ছিল, ডাব্লিউবিসি ছিল এবং হচ্ছে কি ছিল? প্লেটলেট ছিল না? এখন ডাব্লিউবিসির মধ্যে 2টা পার্ট ছিল, একটা ছিল অ্যাগ্রানুলোসাইট, একটা ছিল হচ্ছে গ্র্যানুলোসাইট। ঠিক আছে, এখন গ্র্যানুলোসাইটের মধ্যে ছিল 2টা, মোনোসাইট আর লিম্ফোসাইট। আর গ্র্যানুলোসাইটের মধ্যে আমাদের ছিল হচ্ছে 3টা। দেখো, গ্র্যানিউল মানে দানা, গ্র্যানিউল মানে হচ্ছে দানা নাই, মানে হচ্ছে নাই, তাহলে গ্র্যানিউল মানে দানা নাই, গ্র্যানিউল অ্যাবসেন্ট, তাহলে গ্র্যানুলোসাইট হচ্ছে মোনোসাইট, লিম্ফোসাইট। আর গ্র্যানিউলোসাইট মানে গ্র্যানিউলে ফিল থাকে, দানায় ফিল থাকে। তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে গ্র্যানুলোসাইটের মধ্যে পাই ফিল দিয়ে, 3টা ফিল দিয়ে পাই, একটা ইউসিনোফিল, একটা বেজোফিল, একটা হচ্ছে
নিউট্রোফিল। কি কি বললাম? ইওসিনোফিল, বেজোফিল আর হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল যখন রক্তনালী ভেদ করে টিস্যুর মধ্যে চলে যায় তখন তাকে বলা হয় ডায়াপেডেসিস। এই প্রক্রিয়াটার নাম কি? ডায়াপেডেসিস। কিন্তু মোনোসাইট এই রক্তনালী ভেদ করেও এই টিস্যুর মধ্যে চলে যাইতে পারে। যখন মোনোসাইট এটা তো ডাব্লিউবিসির একটা গ্র্যানুলোসাইটের পার্ট। মোনোসাইট যখন রক্তনালী ভেদ করে টিস্যুর মধ্যে চলে যায় তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। আর এই ম্যাক্রোফেজের কাজ কি ভাই? ম্যাক্রোফেজের কাজ হচ্ছে যেই খারাপ সেলগুলা গেছে সেই খারাপ সেলগুলাকে ধ্বংস করে ফেলা, মেরে ফেলা। কথা ক্লিয়ার? এবারে দেখো, মস্তিষ্কের রক্তনালী ভেদ করে মস্তিষ্কের মোনোসাইটগুলা মস্তিষ্কের টিস্যুর মধ্যে যখন চলে যায় তখন সেটা মস্তিষ্কের ম্যাক্রোফেজ হয়ে যায় এবং এই মস্তিষ্কের ম্যাক্রোফেজকে বলা হয় মাইক্রোগ্লিয়া। কি বলা হয় এটাকে? মাইক্রোগ্লিয়া। এবারে দেখো, আমাদের যকৃতের রক্তনালী ভেদ করে যকৃতের মনোসাইটগুলা যখন যকৃতের টিস্যুর মধ্যে চলে যায় তখন যকৃতের ম্যাক্রোফেজে পরিণত হয়। যকৃতের ম্যাক্রোফেজকে আমরা তখন বলি হচ্ছে কাফার সেল। কি বলি ভাই তাকে? কাফার কোষ। কথা ক্লিয়ার? এইবারে আমরা চলে আসি আমাদের ত্বক। তাহলে ত্বকের রক্তনালী ভেদ করে ত্বকের টিস্যুর মধ্যে যখন মোনোসাইটগুলো চলে যায় তখন ত্বকের ম্যাক্রোফেজ হয়ে যায়। ত্বকের ম্যাক্রোফেজকে আমরা কি বলি? ত্বকের ম্যাক্রোফেজকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গার হ্যান্স কোষ। কি বলি এটাকে? ল্যাঙ্গার হ্যান্স কোষ। আমরা যখন অস্থির কথা বলবো তখন অস্থির রক্তনালী ভেদ করে অস্থির টিস্যুর মধ্যে যখন মোনোসাইটগুলো চলে যায় তখন আমরা তাকে বলি হচ্ছে অস্টিওক্লাস্ট। আমরা তখন তাকে কি বলি? আমরা তখন তাকে বলি হচ্ছে অস্টিওক্লাস্ট। ঠিক আছে? আমরা যদি এখন বৃক্কের কথা বলি তাহলে বৃক্কের এই ম্যাক্রোফেজটাকে আমরা বলবো হচ্ছে মেসেঞ্জিয়াল সেল বা মেসেঞ্জিয়াল কোষ। বলো তাহলে এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা? ফ্যাগোসাইটোসিস, সেলকে ভক্ষণ করা হয় কিভাবে, এই প্রক্রিয়াটা এক এক জায়গায় যখন মোনোসাইটগুলো যায় তখন ম্যাক্রোফেজ নাম ধারণ করে, এক এক জায়গায় গেলে ম্যাক্রোফেজগুলোকে এক এক নামে ডাকা হয়। কিন্তু প্রত্যেকটা জিনিসই ম্যাক্রোফেজ, প্রত্যেকটা জিনিসই ফ্যাগোসাইটোসিস করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? একটু কমেন্টে জানাও। বলো, এর থেকে ভালো আমি বোঝাতে পারবো না। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্রিস্টাল ক্লিয়ার শের, এটা আবার কী ধরনের কথা? আচ্ছা, আরবি লেখছে ক্লিয়ার, আব্দুল আহাদ লেখছে ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, আফ্রিদা অনন্যা লেখছে ক্লিয়ার, ওকে, ভিভো V25 লেখছে ক্লিয়ার। তাহলে মোবাইল ফোনও ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চমৎকার। তাহলে আমরা এখন চলে যাইতে পারি আমাদের বুকিশ নলেজের মধ্যে। তো এখন আমরা চলে আসবো ভাই বিউটিফুল সিন্যাপসের মধ্যে। সিন্যাপসে আসার জন্য আমাদের আগে কি করতে হবে? তাইলে আগে আমাদের হচ্ছে সিন্যাপস সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে? আগে আমরা একটু সিন্যাপস সম্পর্কে জানি। ল্যাঙ্গার হ্যান্স না অগ্নাশয়ের কোষ? হ্যাঁ, ওইটা আছে, ওইটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। ঠিক আছে? আপাতত বিশ্বাস করো যে ভাই যেটা বলছে আপাতত বিশ্বাস করে নাও। ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি সিন্যাপসের মধ্যে, আমাদের অন্যতম একটা চমৎকার একটা টপিক। দেখো, তোমরা কি বোর হচ্ছ? তোমরা কি মানে বিরক্ত হচ্ছ? তোমরা বিরক্ত হলে আমাকে বলো, তাহলে তোমাদেরকে গল্প শোনাবো। না, তাহলে কেউ বিরক্ত হচ্ছে না, তাহলে আর গল্প করব না। ওকে, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে? না আচ্ছা ঠিক আছে, গল্প করতেছি। আমরা এখন ভালোবাসার গল্প করব, আমরা এখন প্রেমের গল্প করব, আমরা এখন মহব্বতের গল্প করব। ঠিক আছে? একটা নিউরন যখন আর একটা নিউরনের সাথে মহব্বত তৈরি করে, ভালোবাসা তৈরি করে, তখন তাদের এই মহব্বতকে আমরা বলি সিন্যাপস। তাদের এই ভালোবাসাকে কি বলি আমরা? সিন্যাপস। এটা কোনো কথা হইলো? এটাই কথা। ঠিক আছে? কিন্তু
মানুষের মতো মানুষ যেরকমভাবে ভালোবাসে, মানুষ যখন ভালোবাসে তখন তাদের মধ্যে যে টাচ করাকরি থাকে, অশ্লীল স্পর্শ থাকে, এই ভালোবাসার মধ্যে কোনো স্পর্শ থাকে না, তাদের মধ্যে সবসময় একটা গ্যাপ থাকে। কি থাকে ভাই? গ্যাপ থাকে। এই গ্যাপটার নাম হচ্ছে ভাই সিন্যাপটিক ক্লেফট। এই গ্যাপটার নাম কি? এই গ্যাপটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। এটার নাম কি রে ভাই? সিন্যাপটিক ক্লেফট। তাহলে ভালোবাসার মাঝখানের যে দেয়াল, অদৃশ্য দেয়াল, এই দেয়ালের নাম কি? সিন্যাপটিক ক্লেফট। এবং তাদের এই ভালোবাসার নাম হচ্ছে ভাই সিন্যাপস। কথা ক্লিয়ার? এবারে দেখো, ভালোবাসার মধ্যে একজন খুব ভালোবাসে বেশি আর একজন একটু কম ভালোবাসে, এরকম হয় না? হয় না? হয়। তাহলে দেখো, যেই মানুষটা বেশি ভালোবাসে, যে মানুষটা আগে আগে ভালোবাসতে চায়, তাকে আমরা আদি ভালোবাসার বাহক বলতে পারি। কি বলতে পারি? আদি ভালোবাসার বাহক। এই জন্য এই আদি ভালোবাসার লোকটাকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন। এটাকে আমরা কি বলতে পারি ভাই? প্রি সিন্যাপটিক নিউরন। ক্লিয়ার? আর যে ভালোবাসাটা পরে গ্রহণ করতে পারে, যে ভালোবাসা পরে গ্রহণ করে, এর ভালোবাসা এর কাছে যখন পৌঁছায় তখন এ হয়ে যায় পরের ভালোবাসার বাহক। এটা হচ্ছে আমাদের পোস্ট, ইংরেজিতে লিখি সিন্যাপটিক, ইংরেজিতে যখন লিখেছে ঠিক তো হবেই, নিউরন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের পোস্ট সিন্যাপটিক নিউরন, এটা হচ্ছে আমাদের প্রি সিন্যাপটিক নিউরন। দেখো, এই নিউরনের এইখানে যখন দেখো ভালোবাসাগুলো যখন অনেক বেশি জমে যায়, তখন কি বুকের মধ্যে অনেক বেশি চাপ অনুভূত হয় না? বুকটা ভার হয়ে আসে। তাহলে দেখো, এদেরও কিন্তু বুকটা একটু ভার হয়ে আসছে। মনে করো এটা ওর বুক, এটা ওর বুক। ও বুক সামনে নিয়ে চলে আসছে ভালোবাসা গ্রহণ করার জন্য, এই বুক সামনে নিয়ে চলে গেছে ভালোবাসা দেওয়ার জন্য। এখন এই মোটা ট্যাপা বুকটাকে বলা হয় এই প্রি সিন্যাপটিক নিউরনের এই পুরা মানে বাল্বের মতো অংশটাকে, মোটা অংশটাকে বলি আমরা প্রিসিন্যাপটিক নব। এটাকে কি বলি আমরা? এই প্রিসিন্যাপটিক নিউরনের এই মোটা অংশটাকে বলি প্রিসিন্যাপটিক নব, আর এই পোস্ট সিন্যাপটিক নিউরনের এই মোটা অংশটাকে আমরা বলি হচ্ছে পোস্ট সিন্যাপটিক নব। ঠিক আছে? এটাকে আমরা কি বলি? পোস্ট সিন্যাপটিক নব। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে আসি, তারা প্রিসিন্যাপটিক নিউরনের প্রিসিন্যাপটিক নবের মধ্যে সে তার ভালোবাসাগুলো জমা করে রাখে। সে তার ভালোবাসাগুলো জমা করে রাখে একটা থলির মধ্যে। কিসের মধ্যে ভাই? একটা থলির মধ্যে। এই থলিটার নাম হচ্ছে ভাই সিন্যাপটিক ভেসিকেল। এটার নাম কি ভাই? সিন্যাপটিক ভেসিকেল। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, তারা তাদের সিন্যাপটিক ভেসিকেলের মধ্যে যেই ভালোবাসাগুলো জমা করে রাখে, এই যে দেখো বিন্দু বিন্দু ভালোবাসাগুলো জমা করে রাখছে, এখানে প্রায় 3000টা ভালোবাসা জমা করে রাখে। একটা থলির মধ্যে কয়টা ভালোবাসা? 3000টা ভালোবাসা জমা করে রাখতে পারে। ঠিক আছে? নব মানে মোটা ফোলা অংশ। ঠিক আছে? নব মানে কি স্যার? নব মানে নুব না, নব মানে মোটা ফোলা অংশ। এবারে দেখো, তাহলে সিন্যাপটিক ভেসিকেলের মধ্যে তারা তাদের যেই ভালোবাসাগুলো, এই ডট ডট ভালোবাসাগুলো জমা করে রাখতেছে, এই ভালোবাসাটার নাম হচ্ছে ভাই নিউরোট্রান্সমিটার। এটার নাম কি ভাই? নিউরোট্রান্সমিটার। ক্লিয়ার? এবারে দেখো, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। নিউরোট্রান্সমিটার মানে হচ্ছে যে ভালোবাসাগুলা এই যে জমা আছে, যে বিন্দু বিন্দু ভালোবাসাগুলো, যেগুলো হচ্ছে বাহিত হবে, যেগুলো হচ্ছে পরিবহন করে নিয়ে যাবে। ঠিক আছে? এবারে দেখো, খুব খেয়াল, কেউ তো কারো ভালোবাসা দেখে সহ্য করতে পারে না, তাই না? তাইলে বাইরে থেকে যখন ওর মধ্যে একটা সুরসুরি প্রবেশ করে, কি প্রবেশ করে? সুরসুরি মানে হচ্ছে উদ্দীপনা, ইম্পালস যখন প্রবেশ করে, তখন এই বাইরে থেকে সিন্যাপটিক ক্লেফটের মধ্যে থাকে একটা শয়তান খলনায়ক। এই খলনায়কটার নাম হচ্ছে ভাই, তার নাম হচ্ছে ক্যালসিয়াম। কি নাম ভাই তার? ক্যালসিয়াম। কি নাম ভাই তার? ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম, কোন শ্যাম ভাই? কোন শ্যাম? ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম যখন এসে প্রবেশ করে, এখানে থাকে হচ্ছে ভাই কিছু এটিপিএস এনজাইম। এখানে কি থাকে? এটিপিএস এনজাইম। এই ক্যালসিয়াম এসে এটিপিএসগুলোকে ভেঙে আমার এডিপি তৈরি করে, এডিপি ইনঅর্গানিক ফসফেট তৈরি করে, আর হচ্ছে কি তৈরি করে? আর তৈরি করে হচ্ছে শক্তি। তাহলে বাইরে থেকে একটা শয়তান প্রবেশ করেছে,
এখন এই শক্তিটা তাহলে কী করবে, এই শক্তিটা তখন তাদের যে ভালোবাসার এই যত্ন করে প্রিসিন্যাপটিক নব যে ভালোবাসাগুলো যত্ন করে রাখছিল, এই ভালোবাসার মেমব্রেনগুলো তখন ফেটে যাবে। ফেটে গেলে তারপর তখন এই যে এটার সাথে বাইন্ড করে এই ভালোবাসার মেমব্রেনগুলো, এই ভালোবাসার যেই দানাগুলো আছে, এই দানাগুলো তখন আস্তে 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 সিন্যাপটিক নবের সিন্যাপটিক ক্লেফটের মধ্যে চলে যাবে। নব থেকে কোথায় যাবে, প্রিসিন্যাপটিক নব থেকে সিন্যাপটিক ক্লেফটের মধ্যে চলে যাবে। সিন্যাপটিক ক্লেফটের মধ্যে চলে আসলো আমাদের এই ভালোবাসাগুলা। এখন খুব খেয়াল ভাই, এই ভালোবাসাগুলা ধরার জন্য বুক পেতে বসেছিল কে ভাই, ভালোবাসাগুলা ধরার জন্য বুক পেতে বসেছিল পোস্ট সিন্যাপটিক নবের এই যে এইখানে থাকে ওদের কিছু গ্রাহক, এগুলাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নবের রিসেপ্টর। এগুলাকে কি বলা হয়, রিসেপ্টর, পোস্ট সিন্যাপটিক নিউরনের রিসেপ্টর। এই রিসেপ্টরের সাথে যখন এসে এই ভালোবাসাটা যখন সে গ্রহণ করে, এই ভালোবাসা যখন গ্রহণ করে, তখন তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তার শরীরের মধ্যে কি শুরু হয়ে যায়, জ্বালা পড়া এরকম করে শুরু করে দেয়। ঠিক আছে, মানে হচ্ছে সে এখন ভালোবাসা গ্রহণ করে ফেলেছে। এখন ভালোবাসা গ্রহণ করলে সে এই ভালোবাসাটাকে প্রকাশ করে দুইটা মাধ্যমে। কি কয়টা মাধ্যমে ভাই, দুইটা মাধ্যমে। এখানে সে ভেতরে একটা জিনিসের প্রবেশ করায়। আমরা হচ্ছে বলছিলাম যে ও ওদের ভালোবাসাগুলোকে জমা করে রাখছে, জমা করে রেখে ও ভেতরে একটা জিনিস প্রবেশ করায়, নাম তার হচ্ছে সোডিয়াম। কি নাম ভাই তার, সোডিয়াম আয়ন পোস্ট সিন্যাপটিক নবের মধ্যে প্রবেশ করায়, সোডিয়াম আয়ন প্রবেশ করায়। প্রবেশ যখন করায়, এরপরে ধরে নাও যে এখানে সোডিয়াম আয়ন প্রবেশ করালো ও 200টা, কয়টা প্রবেশ করালো, 200টা প্রবেশ করালো। এবং এখান থেকে প্রবেশ করানোর পরে ভেতরের পটাশিয়াম আয়ন বের করে দেয়, ধরে নাও যে 50টা। ভেতরে পটাশিয়াম আয়ন কয়টা বের করে, 50টা বের করে। তাহলে দেখো এখানে একটা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, মানে পজিটিভ বেশি হয়ে গেল না। তাহলে আমার মধ্যে, আমার শরীরের মধ্যে এখন উদ্দীপনা, আমি এখন উদ্দীপ্ত হয়ে গেলাম। আমি আগে শুয়ে পড়েছিলাম, আমার মধ্যে এই ভালোবাসা দেওয়ার পরে আমার এখন 150টা শক্তি গেইন হয়েছে না হয় নাই। তাহলে আমাকে ধরে নাও যে আমাকে এখানে একটা মশাই কামড় দিছিল। এই মশাটা কামড় দেওয়ার পরে এই নিউরনের এই একজনের প্রান্ত ছিল হচ্ছে এইটা, আর এটা ছিল হচ্ছে আর একটা নিউরনের ডেনড্রনের প্রান্ত। কথা ক্লিয়ার? তাহলে একজনের প্রান্ত থেকে ডেনড্রনের প্রান্তে আমি হচ্ছে আমার কি নিউরো ট্রান্সমিটারগুলোকে ছেড়ে দিয়েছি, আমি আমার ভালোবাসাগুলোকে ছেড়ে দিয়েছি। ভালোবাসাগুলো ধরার পরপরেই কে প্রবেশ করবে, সোডিয়াম প্রবেশ করবে 200টা, আর হচ্ছে পটাশিয়াম বের হয়ে যাবে 50টা। কথা ক্লিয়ার? এখানে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের ঘটনা ঘটে। আপাতত তোমাদেরকে অ্যাকশন পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কীভাবে হয়, কি হয়, এটা তোমরা ফিজিওলজিতে মেডিকেলে গেলে জানতে পারবা। জাস্ট এটা জেনে রাখো যে সোডিয়াম প্রবেশ করে, পটাশিয়াম বের হয়, যার ফলে এর মধ্যে পজিটিভ বেশি হয়ে যায়। পজিটিভ বেশি হলে ও এখন ইলেকট্রিক্যালি স্টিমুলেটেড হয়ে যায়। তখন এই স্টিমুলেশন পরবর্তী নিউরনের মধ্যে আবার সে দিতে পারে। কথা ক্লিয়ার? তাহলে পরবর্তী নিউরন তখন আবার কি করবে, সে তার ওই যে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ করবে। তখন আবার এইরকমভাবে এই প্রসেসটা আবার সামনের দিকে আগাতে থাকবে। এই প্রসেসটা আগাতে কোথায় চলে যাবে, আমাদের ব্রেইন পর্যন্ত চলে যাবে। এটাই হচ্ছে আমাদের সংবেদী অনুভূতি পরিবহন। ঠিক আছে, ওই যে আমরা সেন্সরি পড়ছি, অ্যাফারেন্ট পড়ছি, এই অ্যাফারেন্ট পাথওয়ের মাধ্যমে এই জিনিসটা ঘটতেছে। তাহলে আমাদের তারপরে তখন কি হবে, তারপরে এই ব্রেইন পর্যন্ত যাওয়ার পরে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত যাওয়ার পরে এটা চলে যাবে কোথায়, ইফেক্টর অর্গানের মধ্যে, ইফারেন্টের মধ্যে। মানে এই হাতটাকে তখন সে সিগন্যাল দিবে, বলবে যে এই মশাটাকে এখন মার। মশাটাকে যখন মারতে বলবে তখন আমরা সেই মশাটাকে আমরা মেরে ফেলবো। এই হচ্ছে আমাদের সিনাপস, এই হচ্ছে সিনাপসের কনসেপ্ট, এই হচ্ছে আমাদের সিনাপটিক ক্লেফট, এই হচ্ছে আমাদের সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের কাহিনী। এই পর্যন্ত তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তাহলে দেখো আমি যেগুলো পড়াইছি সেগুলোর বাইরে কোনো কিছু আছে কিনা একটু তোমরা দেখো, চেক দাও। দেখো এই যে সিনাপস পড়ছি আমরা, সিনাপস তাহলে একটা নিউরনের সাথে আর একটা নিউরনের যে সংযোগ। তাহলে দেখো দুইটা স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটা নিউরনের একজনের প্রান্ত শেষ হয় এবং অন্য একটি নিউরন শুরু হয়, তাকে সিনাপস বলা হয়। একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে আমি। ঠিক আছে, তুমি দেখবা পড়লে তখন বুঝতে পারো, তখন তুমি মানে পড়লে তখন বুঝবা, আব্দুল ভাইকে একটা থ্যাংক ইউ দিবা, মনে হবে যে না ভাই খুব ভালো চমৎকার আমাকে বুঝাই দিয়েছে, আমার এখন কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবা। দেখো স্নায়ু উদ্দীপনা সিনাপসের মাধ্যমে কেবল একদিকে, এক নিউরনের একজন থেকে অপর নিউরনের কোথায় যায়, ডেনড্রনের দিকে যায়। কোন দিকে যায়, ডেনড্রনের দিকে যায়। এই জন্য মনে রাখবা যে আমাদের যেই নিউরনের পরিবহনটা হয়, সেই পরিবহনটা হয় হচ্ছে মেইনলি একজন থেকে ডেনড্রনের দিকে। কোন দিক থেকে কোন দিকে, একজন থেকে আরেকজনের দিকে। মনে রাখবা একজন থেকে আরেকজনের দিকে। কি বললাম, একজন থেকে আরেকজনের। তাহলে দেখো এই একজন মানে হচ্ছে একজন থেকে কোথায় যায়, আরেকজন মানে হচ্ছে ডেনড্রন, একজন থেকে আরেকজনের দিকে যায়। ঠিক আছে, ডেনড্রনের দিকে যায়। এই যে দেখো মাঝখানের যেই গ্যাপটা ছিল, তাদের যে ভালোবাসা
আমরা একসাথে মিশতে দিচ্ছিলাম না তাদেরকে, তাহলে এই তাদের যে মাঝখানের গ্যাপটা ছিল এই পার্থক্যকারী অংশটার নাম ছিল সিন্যাপটিক ক্লেফট, যেটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার। কতটুকু ছিল ভাই? 20 থেকে 30 ন্যানোমিটার। ঠিক আছে, আমাদের সিনাপস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বৈদ্যুতিক এবং একটা হচ্ছে রাসায়নিক। বৈদ্যুতিক সিনাপস মানে হচ্ছে ওই যে আমার হচ্ছে পজিটিভ আয়ন তৈরি হলো, 150টা পজিটিভ সোডিয়াম আয়ন তৈরি হয়েছিল, তাই না? এটা হচ্ছে বৈদ্যুতিক সিনাপস। আর রাসায়নিক সিনাপস কোনটা? রাসায়নিক সিনাপস হচ্ছে ওই যে আমরা হচ্ছে যে কেমিক্যাল নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ করে দিচ্ছি, কেমিক্যাল নিউরো ট্রান্সমিটারগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এটাকে বলতেছি আমরা রাসায়নিক সিনাপস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে কি কেমিক্যাল। ওকে, তাহলে দেখো যে সিনাপসগুলো গ্যাপ জাংশনের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ এক নিউরন থেকে অন্য নিউরনে সরাসরি পরিবাহিত হতে পারে তাকে বৈদ্যুতিক সিনাপস বা ইলেকট্রিক্যাল সিনাপস বলা হয়। হচ্ছে হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়। হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে কেমন সিনাপস পাওয়া যায়? বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তারপরে আমাদের চলে আসবে হচ্ছে সিনাপসের প্রকারভেদ। তারপর আমাদের কি চলে আসবে? সিনাপসের প্রকারভেদ। তাহলে সিনাপস শেষ হলে আমাদের এখানে আমরা সিনাপসের প্রকারের মধ্যে চলে আসি। সিনাপসের প্রকার আমরা টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। ভাইয়া এই ক্র্যাশ কোর্সে কি আগের চ্যাপ্টার পড়ানো হবে? হ্যাঁ, সব পড়ানো হবে, সব পড়ানো হবে। ঠিক আছে, বায়োলজির সব কিছু কনসেপ্ট ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো সিনাপসের প্রকার আমরা কয় প্রকার জানতে পারি? এখানে আমরা 4 প্রকার জানতে পারি। টোটাল কয় প্রকার আছে ভাই? 4 প্রকার। তাহলে দেখো এক্সোসোমাটিক। তাহলে দেখো খুব খেয়াল, এটা ছিল আমাদের বিউটিফুল নিউরন, এটা ছিল আমাদের বিউটিফুল নিউরন, এটা হচ্ছে আমাদের ডেনড্রন, আর এটা হচ্ছে আমাদের এক্সন। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা নিউরন, এটা হচ্ছে আরেকটা নিউরন ধরে নিলাম। ঠিক আছে, এটা একটা নিউরন, এটা আরেকটা নিউরন। আমরা বলছিলাম যে এটা হচ্ছে যায় কোন দিক দিয়ে? এক্সন থেকে যায় হচ্ছে ডেনড্রনের দিকে। কোন দিক থেকে কোন দিকে যায়? এক্সন থেকে ডেনড্রনের দিকে যায়। ক্লিয়ার? এবারে দেখো, তাহলে এই পাশ থেকে এই পাশে যায়। এখন এই এক্সনের সাথে সম্পর্কিত বা ডেনড্রনের সাথে সম্পর্কিত এটার উপর ভিত্তি করে আমরা সিনাপসকে 4 ভাগে ভাগ করতেছি। তাহলে দেখো এক্সোসোমাটিক মানে একটা নিউরনের এক্সনের সাথে আর একটা নিউরনের দেহ এসে মিলে গেছে, এই মাঝখানে একটা সিনাপস তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি এক্সোসোমাটিক। কথা ক্লিয়ার? এবারে দেখো আমরা একটা দেখতেছি এক্সোএক্সন্টিক। একটা নিউরনের এক্সনের সাথে এখানে একটা নিউরন ছিল, এই নিউরনের এক্সন এসে চলে আসছে, এক্সন আর হচ্ছে আরেকটা এক্সন, এটাকে আমরা বলতেছি এক্সোএক্সন্টিক। ক্লিয়ার? এবারে দেখো এক্সোডেনড্রাইটিক। একটা নিউরনের এটা ছিল এই নিউরনের এক্সন আর এটা হচ্ছে এই নিউরনের ডেনড্রন, এই নিউরনের এক্সন আর এই নিউরনের ডেনড্রনের সাথে যেই সম্পর্ক এটাকে আমরা বলতেছি এক্সোডেনড্রাইটিক। আর আরেকটা হচ্ছে কি ডেনড্রনের সাথে যদি আরেকটা নিউরনের ডেনড্রনের সম্পর্ক হয় তাহলে আমরা বলবো সেটাকে ডেনড্রোডেনড্রাইটিক। কি বলবো? ডেনড্রোডেনড্রাইটিক। ঠিক আছে, তাইলে খুব খেয়াল মনে রাখবা যে কোন সিনাপসটা অনুপস্থিত থাকে, সেটা হচ্ছে ডেনড্রোএক্সন্টিক। ডেনড্রোএক্সন্টিক হয় না, মানে ডেনড্রন থেকে কখনো এক্সনের দিকে আসতে পারে না, কারণ আমি বলেই দিয়েছি আমার ফর্মুলাই ছিল হচ্ছে এক্সন থেকে যে কোনো দিকে যাইতে পারবে, ডেনড্রন থেকেও যাইতে পারবে, কিন্তু ডেনড্রন থেকে ডেনড্রনের দিকে যাইতে পারবে, কিন্তু ডেনড্রন থেকে কখনো রিভার্স হয়ে আসতে পারবে? ডেনড্রন থেকে এক্সনের দিকে আসতে পারবে? এই জন্য আমরা ডেনড্রোএক্সন্টিক পাই না, কোনো সিনাপসে ডেনড্রোএক্সন্টিক পাই না। এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানাও। তাহলে আমরা চলে আসি সিনাপসের প্রকারের মধ্যে। তো দেখো সিনাপসের প্রকার, তাহলে দেখো এক্সোসোমাটিক সিনাপস। এক্সোসোমাটিক কি? এই জাতীয় সিনাপসে একটা নিউরনের এক্সনের শাখাগুলা অন্য নিউরনের সোমা বা কোষ দেহের ঘনিষ্ঠ সান্নিধ্য থাকে। ঠিক আছে, এবারে দেখো এক্সোডেনড্রাইটিক, আমি যেগুলো বললাম সেগুলাই তোমার বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, এক্সোডেনড্রাইটিক। এক্সোডেনড্রাইটিক হচ্ছে কি একটা এক্সনের সাথে একটা ডেনড্রনের। তারপর দেখো এক্সোএক্সন্টিক, এই জাতীয় সিনাপস হচ্ছে একটা নিউরনের এক্সনের শাখা প্রান্তের সাথে অন্য নিউরনের এক্সনের শাখা প্রান্তগুলো ঘনিষ্ঠ সন্নিবিষ্ট থাকে। আর হচ্ছে ডেনড্রোডেনড্রাইটিক তো বলেই ফেলছি। এবারে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে কি যে সিনাপসের কাজ হচ্ছে একটাই, জাস্ট মনে রাখবা, এটা হচ্ছে নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করা এর প্রধান কাজ। নিউরন থেকে নিউরনে তথ্য স্থানান্তর করা প্রধান কাজ। এটা কার কাজ? এটা হচ্ছে সিনাপসের কাজ। এটা কার কাজ ভাই? সিনাপসের কাজ। আর এগুলো বাকিটুকু একবার রিডিং দিলে হবে। স্নায়ু উদ্দীপনাকে কেবল একদিকে প্রেরণ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। আমার এইখান থেকে ব্রেন পর্যন্ত চলে গেছে, এইখান থেকে যদি আমার পায়ের দিকে চলে যায় তাহলে আমি আমার পা দিয়ে, তারপর ব্রেনে যদি না যাইতো তাহলে আমার পায়ের দিকে গেলে কোনো সিগনাল, আমি মশা মারতে পারতাম? আমার ব্রেন থেকে কোনো সিগনাল আসতো না। ঠিক আছে, তাহলে এটা একদিকে চলে যাচ্ছে এইভাবে।
আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন নিউরনের প্রতি সমন্বিত সাড়া দেয়, একসাথে কোঅর্ডিনেট করে সাড়া দেয়, কোঅর্ডিনেশন বলছি। আর হচ্ছে কি অতি নিচু মাত্রার উদ্দীপনাকে বাছাই করে বাদ দিয়ে দেয়। আর প্রচণ্ড স্নায়ু উদ্দীপনায় নিউরোট্রান্সমিটার পদার্থের ক্ষরণ কমিয়ে অতি উদ্দীপনা প্রবাহে বাধা দেয়, ফলে কার্যকর অংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এখানে হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের কাহিনী বলছে। আমরা যখন স্নায়ুতন্ত্র মানে প্রসিড করবো, যখন আমরা আরেকটু যখন আগাবো, তখন দেখবা যে স্নায়ুতন্ত্রের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ছোটো ছোটো জিনিস পাচ্ছি কিছু, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। ওই অংশটুকু যখন পড়াবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তুর মধ্যে। তাহলে দেখো, ওই যে ওইখানে আমরা যে ভালোবাসার কথাটা বলছিলাম, যে ভালোবাসার উপাদানটা ছিল, যেই ভালোবাসা একজন আরেকজনকে পৌঁছায় দিচ্ছে, সেই ভালোবাসাটার নামই হচ্ছে, সেই কেমিক্যালটার নামই ছিল ভাই নিউরোট্রান্সমিটার। সেটার নাম কি ছিল ভাই? নিউরোট্রান্সমিটার। এই যে দেখো, নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক বার্তাবাহক। তাহলে আমরা সব কিছু ভালোবাসার কাহিনী দিয়ে ক্লিয়ার করে ফেলেছি। তাহলে দেখো, বার্তাবাহক যা সিন্যাপসে প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনে তথ্য বহন করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে। তারপর দেখো, তথ্য স্থানান্তরের এই প্রক্রিয়াকে নিউরোট্রান্সমিশন বলা হয়। এটাকে কি বলা হয়? নিউরোট্রান্সমিশন। বিশ্রামরত অবস্থায় প্রি সিন্যাপটিক নিউরন প্রত্যেক সিন্যাপটিক টার্মিনালে নিউরোট্রান্সমিটার সংশ্লেষ করে এবং একাধিক ঝিল্লি ঘেরা প্রকোষ্ঠে আবদ্ধ থাকে, যেগুলোকে আমরা কি বলতেছিলাম, ওই যে থলি বলতেছিলাম, যে এগুলাকে বলতেছিলাম সিন্যাপটিক ভেসিকেল, যেটা হচ্ছে ওই যে থলির মধ্যে যে ভালোবাসাগুলো জমা করে রাখে। এখন কিছু কাঠখোট্টা দুষ্টু মিষ্টি কিছু কথা আছে, সেটা হচ্ছে যে নিউরোট্রান্সমিটারের প্রকার। এই নিউরোট্রান্সমিটারের প্রকার থেকে তোমাদের কখনো কখনো এমসিকিউ আসতে পারে, বা এবং বেশিরভাগ সময় দেখা গেছে যে তোমাদের হচ্ছে এখান থেকে কখনো কোনো এমসিকিউ আসে না। একটা মাত্র এমসিকিউ আসছে, এটা হচ্ছে কি, যে তোমার হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার কোনটি? এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এই এমসিকিউটা জাস্ট আসছে। বাট এখান থেকে আসার বিষয় হচ্ছে, এখান থেকে এমসিকিউ তোমাদের ক্ষেত্রে তোমাদের কোনোবার ওই বোর্ডের বলো বা মেডিকেলের বলো, এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না। ওই জন্য এটা মানে তোমার যদি খুব কষ্ট হয় তাহলে এটা রিডিং পড়ো। আচ্ছা, এবারে তাও আমার তো যেহেতু দায়িত্ব তোমাকে একটু পড়াই দেয়া, আমি চেষ্টা করব এটাকে কত সহজে পড়ানো যায়। তাহলে দেখো, এখানে আমরা পাই হচ্ছে রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা নিউরোট্রান্সমিটার শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে কিছু কিছু নিউরোট্রান্সমিটার অ্যামিনো অ্যাসিড ধরনের। কেমন ধরনের? অ্যামাইনো অ্যাসিড। ওই যে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারের মধ্যে, বোটানির মধ্যে পড়ছি যে আমাদের অ্যামিনো অ্যাসিড নামে একটা স্ট্রাকচার আছে, যেটাতে আমাদের ওই যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে প্রোটিন তৈরি করে। ওই অ্যামিনো অ্যাসিড যেই ছোট্ট উপাদানটা আছে আমাদের প্রোটিনের মাইনর উপাদানটা, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের ডেরিভেটিভ। এই ডেরিভেটিভগুলো কি আছে? যে আলফা অ্যামিনো বিউটারিক অ্যাসিড গাবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অ্যাসপার্টেট গ্লুটামেট গ্লাইসিন টরিন, ঠিক আছে। তাইলে তুমি হচ্ছে এটা মনে রাখতে পারো হচ্ছে জিটিএ, ঠিক আছে। একটা গেমের নাম আছে GTA 5। কি বললাম? GTA 5, ঠিক আছে। তাহলে দেখো, গ্লুটামেট, গ্লাইসিন, অ্যাসপার্টেট, টরিন, ঠিক আছে। জিটিএ, গ্লুটামিন, গ্লাইসিন, টরিন, অ্যাসপার্টেট, আর একটা হচ্ছে কি গাবা, ঠিক আছে। তাহলে জিটিএ দিয়ে তুমি মনে রাখতে পারো। তাহলে গ্লুটামিন, টরিন, অ্যাসপার্টেট, গ্লাইসিন, এটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ, ঠিক আছে। বায়োজেনিক ডেরিভেটিভ তোমাদের লাগবে না, বায়োজেনিক ডেরিভেটিভ এখান থেকে তেমন আসে না, জাস্ট অ্যাসিটাইলকোলিনটা মনে রাখতে পারো এখান থেকে। এবার হচ্ছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পেপটাইডস। পেপটাইডসের এখানে আছে বিটা এন্ডরফিন, সাবস্টেন্স পি, অপফেটামিন, সোমাটোস্ট্যাটিন, এনকেফালিন, কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা, এটা হচ্ছে এই কোলেসিস্টোকাইনিন, সিসিকে, ঠিক আছে। এই কোলেসিস্টোকাইনটা তোমরা মনে রাখতে পারো। আর একটা হচ্ছে কি এই বিটা আর হচ্ছে পি। দেখো, পিতে পেপটাইড, পিতে হচ্ছে সাবস্টেন্স পি, পিতে পেপটাইড, পিতে হচ্ছে বি, পিতে হচ্ছে কি, পিতে হচ্ছে বি, আরেকটা হচ্ছে কি কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টো হচ্ছে সিসিকে। এভাবে তোমরা মনে রাখতে পারো। পিতে হচ্ছে সাবস্টেন্স পি, পিতে হচ্ছে বি, পিতে হচ্ছে সাবস্টেন্স পি, পিতে হচ্ছে বি, আর পিতে হচ্ছে আরেকটা কি, পিতে হচ্ছে সিসিকে, মানে কোলেসিস্টোকাইনিন। এই তো। এবার আমরা চলে আসি পিউরিন ডেরিভেটিভ। ওই যে আমরা পিউরিন, পাইরিমিডিন, কোষ রসায়নের মধ্যে পড়ছি যেগুলো, সেগুলো এর মধ্যে অ্যাডিনোসিন আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি আছে। এখান থেকে তোমরা এটিপিটা মনে রাখতে পারো। এখানে পিউরিন ওই যে ইয়া থাকে, স্ট্রাকচারটা থাকে, পিউরিন স্ট্রাকচার যেটা। আর গ্যাসের মধ্যে কি আছে? গ্যাসের মধ্যে CO, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, আর হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর নাইট্রিক অক্সাইড। আর একক আয়নের মধ্যে হচ্ছে দস্তা বা জিঙ্ক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি কার্যকারিতার ভিত্তিতে নিউরোট্রান্সমিটার। ওটা হচ্ছে গেছিল গঠনের ভিত্তিতে। এখন আমরা চলে আসি কার্যকারিতার ভিত্তিতে। কার্যকারিতার ভিত্তিতে মানে হচ্ছে কি, কিছু কিছু নিউরোট্রান্সমিটার তোমাকে উত্তেজিত করে তুলবে। উত্তেজক, এগুলোকে বলা হয় কি উত্তেজক। তাহলে উত্তেজকের মধ্যে কি আছে? অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, এটিপি, আর হচ্ছে কার্বন মনোক্সাইড। আর বাধাদায়ক
এটা হচ্ছে কি বাধাদায়ক হচ্ছে ওই যে জিটি দিয়ে মনে রাখবা জিটি, আর বাকি হচ্ছে উত্তেজক বাধাদায়ক, দুইটা হিসেবে কাজ করে কি অ্যাসিটাইলকোলিন। এর মধ্যে বলছি কি অ্যাসিটাইলকোলিন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। এর মধ্যে আছে কি আর ডোপামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, নাইট্রিক অক্সাইড আর হচ্ছে এনকেফালিন। এটা হচ্ছে তোমার আরেকটা বই থেকে আমি কালেক্ট করছি, সেটা হচ্ছে যে তোমাদের নিউরোট্রান্সমিটার যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমাদের মস্তিষ্ক থেকে পেছন দিকে চলে গেছে কোনটা, সুষুম্নাকাণ্ড। তাহলে এই পুরা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড পর্যন্ত কাজ করে যেটা, এটা হচ্ছে কি আমরা মনে রাখবো হচ্ছে ডিজি দিয়ে। কী দিয়ে মনে রাখবো? ডিজি, ডি বা ডিজে, ওই যে ডিজে বাহারুল আছে না, তাহলে এটাতে মনে রাখবা যে ডিজে, তাহলে ডিজে বাহারুল। তাহলে ডিজে বাহারুল হচ্ছে কি সেন্ট্রাল, মানে তোমাকে ঝাঁকাই দিবে, একদম সেন্ট্রালি ঝাঁকাই দিবে তোমাকে। এটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ করে হচ্ছে ডোপামিন, গ্লাইসিন, গাবা, গ্লুটামেট। ডোপামিন, গ্লাইসিন, গাবা, গ্লুটামেট, এটা হচ্ছে ডিজে। আর আমাদের হচ্ছে পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল মানে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পেরিফেরাল শব্দের অর্থ হচ্ছে প্রান্তীয়, আর সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে হচ্ছে ডিজে, আর পেরিফেরাল স্নায়ুতন্ত্রের উপর কাজ করে ওই যে সেই অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন আর হচ্ছে হিস্টামিন। আমি তোমাদেরকে এখন পর্যন্ত যেটুকু বললাম সেটুকু যদি তুমি মনে নাও রাখতে পারো কোনো অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, যে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম কি ভাই? সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এটার নাম কি রে ভাই? অ্যাসিটাইলকোলিন। এটা তোমরা একটা ছবি তুলে নিতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে এখন পর্যন্ত যেটুকু পড়ালাম সেটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে না হয় নাই? একটু কমেন্টে জানাও। রিমু আক্তার প্রাপ্তি ক্লিয়ার, সোহা মৌলি ক্লিয়ার, নাবিল ক্লিয়ার, নাবিলা ক্লিয়ার, আনিকা ক্লিয়ার, সুমাইয়া ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ার হয়েছে, চমৎকার। তোমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখন পর্যন্ত যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যে একটা সিঙ্গেল যদি তোমার কোনো সমস্যা থাকে সেটা তোমাকে জানাতে হবে। তোমার বায়োলজি আজকের পর থেকে তোমার জন্য মুখস্থ বন্ধ, ঠিক আছে? তুমি আর মুখস্থ করবে না বায়োলজি তুমি বুঝে বুঝে পড়বা। প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে বায়োলজি ফিল করে করে পড়বা। ফিল দ্য বায়োলজি, ঠিক আছে? বায়োলজি বোঝার জিনিস, বায়োলজি ভালোবাসার জিনিস। ওইখানে পাইছিলাম আমরা নিউরোট্রান্সমিটার। ওইখানে কি পাইছিলাম আমরা? নিউরোট্রান্সমিটার হয়েছে যে ভালোবাসাগুলো ছিল। এবারে এই নিউরোট্রান্সমিটারগুলো যদি কোনো কারণে রক্তের মাধ্যমে প্রবেশ করে, যখন কোনো রাসায়নিক দ্রব্য নিউরন থেকে নিঃসৃত হয়ে রক্তে প্রবেশ করে, হরমোনের মতো কাজ করে, তখন সেসব দ্রব্যকে নিউরো হরমোন বলা হয়। নিউরো হরমোন বলা হয়। হরমোন মানে হচ্ছে যে নালীবিহীন গ্রন্থি। এটা হচ্ছে কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। আমরা পড়বো যখন কী বলে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়বো, তখন দেখবা যে আমাদের হচ্ছে এই হরমোন অনেক ধরনের আছে, অনেকগুলো গ্রন্থি থেকে আসে অনেক ধরনের হরমোন। তাহলে নিউরন যদি তার কিছু রাসায়নিক দ্রব্য রক্তের মধ্যে দিয়ে দেয়, তাহলে রক্ত যদি আমার হচ্ছে এই নিউরনের এই রাসায়নিক দ্রব্যগুলোকে যদি পরিবহন করে নিয়ে যায় দূরবর্তী কোনো স্থানে, তখন আমরা তাকে বলবো কি? নিউরো হরমোন। কি বলবো তাকে আমরা ভাই? নিউরো হরমোন, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি, তারপরে আসে হচ্ছে কি আমাদের নিউরো সিক্রেশন। তারপর কি আছে? নিউরো সিক্রেশন। তাহলে দেখো একটা পাইলাম হচ্ছে রক্তে প্রবেশ করবে, আর রক্তে প্রবেশ না করে যদি আমাদের কোথায় যায়? আমাদের যায় হচ্ছে ইসিএম, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে। কোথায় যায়? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে, মানে হচ্ছে বহিঃকোষীয় ম্যাট্রিক্স বা বহিঃকোষীয় তরলের মধ্যে যদি যায়, তাহলে যে রাসায়নিক বস্তু নিউরন থেকে উৎপন্ন বা নিঃসৃত হয়ে বহিঃকোষীয় তরল বা নির্দিষ্ট অঙ্গে মুক্ত হয় তাদেরকে নিউরো সিক্রেশন বলা হয়। তাহলে একটা পাইলাম নিউরোট্রান্সমিটার কি? সিনাপস থেকে বাইর হয়েছিল যেটা, ঠিক আছে? তারপর হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট করতেছে যেই মানে ওয়েভগুলা, শব্দগুলা, ভালোবাসাগুলা, এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার অনেকগুলো পাইছি, তার মধ্যে বেশি ব্যবহৃত হয় কোনটা? অ্যাসিটাইলকোলিন। এরপরে আমরা পাইলাম হচ্ছে এই নিউরন থেকে যদি এই কেমিক্যাল সাবস্টেন্সগুলা রক্তের মধ্যে প্রবেশ করে, তখন আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো নিউরো হরমোন। এবং এই নিউরনের কেমিক্যাল সাবস্টেন্সগুলো যদি আমার কোষ থেকে বের হয়ে কোষের বাইরে চলে আসে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে বহিঃকোষীয় তরলের মধ্যে চলে আসে, তখন আমরা তাকে কি বলবো? নিউরো সিক্রেশন বলবো, ঠিক আছে? এবারে দেখো, তাহলে আমরা যে সিনাপস পড়লাম, সিনাপসের মাধ্যমে যে উদ্দীপনাগুলো পরিবহন হয়েছে, দেখো আমি যে গল্প বলছি সেই গল্পের প্রত্যেকটা জিনিস এটার মধ্যে আছে। দেখো আমাদের হচ্ছে একটি স্নায়ু উদ্দীপ্ত হলে যে স্নায়ু আবেগ বা নার্ভ ইম্পালস, মানে হচ্ছে ভালোবাসার যেই সুরসুরি বলছিলাম, অনুভূতি বলছিলাম, মশার কামড় বলছিলাম, উৎপন্ন হয় স্নায়ুর ভিতর দিয়ে পরিবাহিত হয়ে সিনাপটিক নবে পৌঁছায়, নবের ঝিল্লিকে উদ্দীপ্ত করে, ফলে ঝিল্লির ভেদ্যতা বেড়ে যায়।
বাড়লো, ভেদ্যতা বেড়ে গেলে নবের চারপাশ থেকে বাইরের থেকে একটা শয়তান প্রবেশ করছিল, মনে আছে তোমাদের? তাহলে কে প্রবেশ করছিল? ক্যালসিয়াম আয়ন প্রবেশ করছিল, ক্যালসিয়াম নবের মধ্যে প্রবেশ করে। এই ক্যালসিয়াম দাদু কি করে? ক্যালসিয়াম দাদু ভেতরকার তরলে, কোষ মধ্যস্থ তরলে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার নিষ্ক্রিয় এটিপিএজ অ্যাডিনোসিন ট্রাইফসফেটেজ এনজাইমকে সক্রিয় করে দেয়। এই সক্রিয় এটিপিএজ আবার এটিপিকে ভেঙে কি তৈরি করে? এডিপি, ইনঅর্গানিক ফসফেট, আর হচ্ছে আমার কি শক্তি উৎপন্ন করে, তাই না? তাহলে এই জৈব শক্তি আমরা পেয়ে যাচ্ছি। এই জৈব শক্তি আবার কি করে? সিনাপটিক নবে অবস্থিত অ্যাসিটাইল কোলিন নামে রাসায়নিক পদার্থ যেটা আছে সেটা এই পূর্ণ থলিগুলাকে বিদীর্ণ করে দেয়। তাহলে আমার ওই শক্তিটা দিয়ে আমি এই থলিটাকে ভেঙে ফেললাম, বার্স্ট আউট হয়ে গেল। তাহলে আমার ভালোবাসা এখন উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হয়ে কোথায় যাবে? উন্মুক্ত হয়ে যাবে ওই যে নবের থেকে ক্লেফটের মধ্যে। তাহলে দেখো আমাদের হচ্ছে অ্যাসিটাইল কোলিন সিনাপটিক ক্লেফট পেরিয়ে পোস্ট সিনাপটিক ঝিল্লিতে অবস্থিত রিসেপ্টরের উপর জমা হয়ে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যৌগ গঠন করে, এই যেটার মধ্যে এসে বসে গেল, ঠিক আছে? তারপরে কি করবে? যৌগটি পোস্ট সিনাপটিক নিউরনের ভেদ্যতা বাড়িয়ে দিবে। ভেদ্যতা বাড়ায় কি করবে? এই যে দেখো, সোডিয়াম ঝিল্লির ভেতর দিয়ে প্রবেশ করে এবং পটাশিয়াম এই ঝিল্লির বাইরে চলে আসে, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়াম এইসবের আদান প্রদান ঘটে। আমি বলছিলাম কি সোডিয়াম বেশি ঢোকে আর পটাশিয়াম হচ্ছে কম বের হয়, ঠিক আছে? তার ফলে কি ওর মধ্যে পজিটিভ তৈরি হয়। পজিটিভ তৈরি হইলেই আমরা এখানে কি পাবো? আমরা পাবো হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, মানে হচ্ছে ক্রিয়া বিভব। তাহলে দেখো এইভাবে ক্রমশ ক্রিয়া বিভব অ্যাকশন পোটেনশিয়ালের সৃষ্টি হয়। ক্রিয়া বিভব অ্যাকশন একজন বা কোষ দেহ বরাবর প্রবাহিত হয়। তাহলে আবার পরের নিউরনের কোষ দেহ বরাবর একজন বরাবর প্রবাহিত হয়ে পরের ডেনড্রন পর্যন্ত চলে যায়। আবার একই প্রসেস, একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। এবং এই যে এই প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা ঘটতে সময় লাগে মাত্র 0.5 মিলিসেকেন্ড। কতটুকু সময় লাগে ভাই? মাত্র 0.5 মিলিসেকেন্ড পরিমাণ সময় লাগে। তাহলে আমরা যে জিনিসটা পড়লাম এটা হচ্ছে একটা ফ্লো চার্টের মধ্যে দেওয়া আছে। দেখো, সিনাপসের মাধ্যমে স্নায়ুদ্দীপনা পরিবহনের প্রবাহচিত্র দেখানো হলো। এটা তোমাদের গ বা ঘ দাগের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই তোমরা হচ্ছে এই তোমাদের যদি হচ্ছে সিনাপসের স্নায়ু উদ্দীপনা পরিবহন দেয়, তাহলে তুমি হচ্ছে ওই চিত্রটা আঁকাবা। আমি যে চিত্রটা তোমাদেরকে দেখাইছি ওই চিত্রটা আঁকানোর পরে তোমার হচ্ছে আচ্ছা, এবারে চলে আসি সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহনের প্রবাহ চিত্র, যেটা বলছিলাম গ বা ঘ দাগের জন্য। এটা হচ্ছে কি, এই ফ্লো চার্টটা দিয়ে দিবা আর ওই চিত্রটা দিয়ে দিবা, তাহলে দেখবা যে তোমার 3-এর মধ্যে 3, 4-এর মধ্যে 4, 5-এর মধ্যে 5, 6-এর মধ্যে 10, এইভাবে নাম্বার পাই যাবা তুমি। দেখো, স্নায়ু উদ্দীপনা আসার পরে কি করলো? বহিঃকোষীয় তরল থেকে সিনাপটিক নবের মধ্যে ক্যালসিয়াম প্রবেশ করার পরে কি করবে? সিনাপটিক ভেসিকেলের মধ্যে প্রবেশ করবে। তাহলে এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, নিউরোট্রান্সমিটার পদার্থ যেটা অ্যাসিটাইল কোলিন রিলিজ হইলো, প্রি সিনাপটিক ঝিল্লির মধ্যে চলে গেল। এখান থেকে কোথায় যাবে? ওই যে 20 থেকে 30 ন্যানোমিটারের মাঝখানে যে ফাঁকা গ্যাপটা ছিল তাদের, ফাঁকা যে গ্যাপটা আছে এই গ্যাপের মাঝে এই তোমার অ্যাসিটাইল কোলিনগুলো ঢুকে যাবে। এরপর কোথায় যাবে? পোস্টসিনাপটিক ঝিল্লিতে এই নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যাবে, যৌগ তৈরি করবে, ঠিক আছে? এরপরে কি হবে? বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম ভেতরে প্রবেশ করবে আর পটাশিয়াম আঙ্কেল কি করবে? বাইরে বের হয়ে যাবে। সোডিয়াম বেশি প্রবেশ করবে, পটাশিয়াম একটু কম প্রবেশ করবে, ঠিক আছে? এখানে ঘটে হচ্ছে কি, ডিপোলারাইজেশন। প্রথমে যখন সোডিয়াম প্রবেশ করে তখন হয় ডিপোলারাইজেশন, আর যখন পটাশিয়াম বের হয়ে যায় তখন হয় হচ্ছে রিপোলারাইজেশন, ঠিক আছে? এগুলো তোমাদের লাগবে না। তারপরে তখন পরবর্তী নিউরন পর্যন্ত স্নায়ু সংকেত পরিবহন করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ভাই, বইয়ের চিত্র দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, অসুবিধা নাই। তুমি যে কোনো চিত্র দিতে পারো, অথবা তুমি তোমার নিজের হাতের মাধ্যমে আঁকায় চিত্র দিতে পারো। সেটা কিভাবে? যে তোমার এটা কোনোটাই ভাল লাগলো না, তাহলে তুমি কি করবা? এরকমভাবে একটা নিউরন আঁকাবা, ঠিক আছে? তারপর এইরকমভাবে আর একটা নিউরন আঁকাবা, এইটা। তারপর এখানে কিছু রিসেপ্টর দিবা, এখানে কিছু রিসেপ্টর, এখানে কিছু রিসেপ্টর দিয়ে দিলা। এখানে হচ্ছে কিছু ভেসিকল দিবা, এখানে ভেসিকল দিবা, ঠিক আছে? এখানে ভেসিকল দিবা, এটার মধ্যে ভালোবাসাগুলো দিয়ে দিবা, এই ভালোবাসাগুলো দিয়ে দিবা। এরপর বিদীর্ণ হয়ে এই পোস্টসিনাপটিক নিউরনের গায়ে যে লেগে যাচ্ছে, এই লেগে যাওয়ার কারণে তারপর তখন এই মাঝের এই অংশটাকে একটু কেটে দিবা, মুছে দিবা, ঠিক আছে? তাহলে এইটুকু হয়ে যাবে। এই তো এই যে এরকম হয়ে গেল, লেগে গেল। তারপর তখন এটা বাইরে বের করে দিল, এই যে পোস্টসিনাপটিক নিউরন রিসেপ্টরের সাথে লেগে যাওয়ার পর তখন অ্যাকশন পোটেনশিয়াল, সোডিয়াম প্রবেশ করলো আর হচ্ছে পটাশিয়াম বের হয়ে গেল, আর এখানে হচ্ছে ক্যালসিয়াম ঢুকবে, এটা দেখাই দিবা। তাইলে তোমার 5-এ 7, 5-এ 10 যে কোনো নাম্বার তুমি পাই যাবা, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার না? ওকে, তাহলে
আজকে আমাদের এই পর্যন্ত টপিক ছিল স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। আমাদের হচ্ছে নেক্সট দিনের টপিক, ঠিক আছে? স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস আমরা এই পর্যন্ত যতটুকু হয়েছে ততটুকু পর্যন্ত আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করছি তোমাদের জন্য আমার বেস্টটা দেওয়ার, ঠিক আছে? তোমরা এখন জাস্ট আমি পড়ানোর পরে তোমরা একটু জাস্ট বইটা যদি উল্টাই ফেলো, উল্টায় যদি দেখো তাহলে দেখবা যে সব মুখস্থ করাই দিছি, গিলে খাওয়াই দিছি তোমাদেরকে, ঠিক আছে? আর স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস ছোট্টভাবে একটু পড়াই দিই তোমাদেরকে। এই যে মানুষের স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। স্নায়ুতন্ত্রকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? স্নায়ুতন্ত্রকে একজন বলছে 7 নাম্বার আর 8 নাম্বার পয়েন্টটা আবার বলেন প্লিজ। কি আছে রে 7 নাম্বার 8 নাম্বার পয়েন্টে? এই 7 নাম্বার পয়েন্টের মধ্যে দেখো কি আছে, পোস্ট সিনাপটিক ঝিল্লিতে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর যৌগ তৈরি করে। তাহলে আমি হচ্ছে ওই যে চিত্রের মধ্যে ছিল, যেটা চিত্রের মধ্যে ছিল, এই যে এটার মধ্যে ছিল, এইটার মধ্যে হচ্ছে অ্যাসিটাইলকোলিন যুক্ত হওয়ার পরে অ্যাসিটাইলকোলিন আর পোস্ট সিনাপটিক নিউরনের একটা যৌগ তৈরি হলো। এই যৌগ তৈরি হওয়ার পরে ও তো আর নিজেকে ধরে রাখতে পারতেছে না, তাহলে কি করবে? ও ঝাঁকি দেওয়া শুরু করবে, ঝাঁকি দিতে দেখবা যে ওর মধ্যে সোডিয়াম প্রবেশ করা শুরু করেছে আর পটাশিয়াম বের হওয়া শুরু করেছে। এই কথাটাই বলছে বইয়ের মধ্যে। দেখো এর মধ্যে বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম প্রবেশ করে আর হচ্ছে পটাশিয়াম বের হয়ে যায়, সোডিয়াম প্রবেশ করে পটাশিয়াম বের হয়ে যায়। এই ওয়াসি আরাফাত লেখছিলা, কথা ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি, তাহলে আমরা ছিলাম কোথায়? এটার মধ্যে মানুষের স্নায়ুতন্ত্রের প্রকারভেদের মধ্যে ছিলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। হা। তাহলে মানুষের স্নায়ুতন্ত্রকে আমরা প্রধানত কি বললাম? দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কি বললাম? কেন্দ্রীয় আর হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয়র মধ্যে কি আছে? কেন্দ্রীয়র মধ্যে আছে আমাদের হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, যেটা দেখাই ফেলছি অলরেডি, মস্তিষ্ক এবং কি সুষুম্নাকাণ্ড। আর প্রান্তের মধ্যে আছে আমাদের কি? এটা মস্তিষ্ক, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। প্রান্তের মধ্যে কি আছে আমাদের? ঐচ্ছিক আর হচ্ছে স্বয়ংক্রিয়। কি বললাম? ঐচ্ছিক আছে আর হচ্ছে স্বয়ংক্রিয় আছে। এটা জাস্ট তোমাদেরকে এখন একবার জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখাই দিলাম। নেক্সট দিন এটা দিয়ে শুরু করবো আমরা, এটা ডিটেলস দিয়ে শুরু করবো, ঠিক আছে? ওকে, তাহলে একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়। ঐচ্ছিক মানে হচ্ছে আমি যেটা আমার নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারি, যেটা আমার নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিকের ইংলিশ হচ্ছে ভলেন্টারি। ইংরেজিতে কেন লিখলাম বলো তো? স্বয়ংক্রিয়র মধ্যে চলে আসি। স্বয়ংক্রিয় মানে হচ্ছে আমাদের ইনভলেন্টারি। স্বয়ংক্রিয় মানে ইনভলেন্টারি বা অনৈচ্ছিক, যেটা আমি আমার ইচ্ছা অনুযায়ী করতে পারি না। এখন দেখো ঐচ্ছিক মানে হচ্ছে আমি আমার ইচ্ছা অনুযায়ী করতে পারতেছি যেটা। তাহলে দেখো আমি আমার এই ডান হাতটাকে আমার ডান গালে একটা চড় বসায় দিয়ে যাচ্ছি, ঠাস করে চড় বসায় দিলাম, পারলাম না পারলাম। তাহলে এটা হচ্ছে আমার ঐচ্ছিক। ঐচ্ছিকের মধ্যে আছে আমাদের টোটাল দুইটা, কয়টা? দুইটা। দেখো একটা হচ্ছে করটিক স্নায়ু, একটা হচ্ছে সুষুম্না স্নায়ু। কি বললাম? একটা হচ্ছে করটিক স্নায়ু, একটা হচ্ছে সুষুম্না স্নায়ু। করটিক স্নায়ু আমাদের টোটাল হচ্ছে 12 জোড়া। কত জোড়া করটিক স্নায়ু? 12 জোড়া। এইটা মনে রাখবা। এখন তোমার পরীক্ষার হলে পড়ছে যে বলো তো করটিক স্নায়ু কয়টা? তুমি সুন্দর করে 12টা দাগায় দিয়ে চলে আসছো। তাহলে তোমার কি করবে? তোমাকে হচ্ছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে একটা গাঁদা ফুলের মালা দিবে। গাঁদা ফুলের মালা, গাঁদা ফুলের না, ঠিক আছে? এখন এই 12 জোড়া বলা হয়েছে মানে তো 24টারে পাগলা। করটিক স্নায়ু কয়টা? 12 জোড়া মানে কয়টা? 24টা, ঠিক আছে? আর যদি আমাকে বলতো কত জোড়া, তাহলে আমরা বলতাম হচ্ছে তাহলে কত বলতাম? তাহলে 24 জোড়া বলতাম। এই আরবি লেখছে 24 জোড়া, না টি লেখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে 24টা আর 12 জোড়া, ঠিক আছে? আর হচ্ছে সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া, মানে হচ্ছে 62টা, ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে আসতেছে কোত্থেকে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিজিয়াল, ঠিক আছে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিজিয়াল। এখন 31টা কোথায় কিভাবে আমরা দিব? এই সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল আর কক্কিজিয়াল। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কোন জায়গা থেকে কোনটা আসে স্নায়ু, মানে কয়টা করে স্নায়ু আসে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এখন আমি তোমাদেরকে বলবো না, ঠিক আছে? সার্ভাইকাল থেকে কয়টা স্নায়ু আসে, থোরাসিক থেকে কয়টা আসে, লাম্বার থেকে কয়টা আসে, তারপর হচ্ছে স্যাক্রাল থেকে কয়টা আসে আর কক্কিজিয়াল থেকে কয়টা আসে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আমাদের কি আছে? যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে। স্বয়ংক্রিয়ের মধ্যে আমাদের কি আছে? স্বয়ংক্রিয়ের মধ্যে আছে আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। কি বললাম? সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হচ্ছে যেটা আমাদের এমার্জেন্সি সিচুয়েশনে কাজ করে। এমার্জেন্সি সিচুয়েশনে কোনটা কাজ করে? ধরে নাও যে তোমাকে এখন কি বলে
একটা তুমি হচ্ছে এই বাড়ি থেকে বের হয়েছো, তোমার দিকে একটা পাগল উস্কো খুস্কো চুল নিয়ে দাঁড়ায় আছে, দাঁড়ায় থেকে তোমার দিকে তাকায় এরম করে হি 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 এরম করে হাসতেছে। এখন তুমি কি ওই পাগলটা দেখতেছো যে একটু পরেই তোমার দিকে এরম করে হো 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 এরম করে যায় মানে ধাওয়া করতেছে তোমার দিকে। এখন তুমি কি যায় বলবা যে হা 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 এরম করে যায়, তুমি কি ওকে যায় কোলাকুলি করবা, জড়াই ধরবা? না, এটা কখনোই হবে না, ঠিক আছে? তুমি তোমার জীবনে যত শক্তি আছে সব শক্তি দিয়ে উল্টা দিকে পেছন দিকে দৌড় দিয়ে পালাই যাবা। এই যে তোমার বডির মধ্যে এখন যেই পরিবর্তন হচ্ছে, তাহলে এখন তোমার হার্ট বেশি জোরে বিট করা লাগতেছে, পাম্প করা লাগতেছে, তাই হচ্ছে সিম্প্যাথেটিকে আমাদের হচ্ছে কি ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তাহলে আমার হচ্ছে এখন দৌড়ানো লাগবে, দৌড়ানোর জন্য কি করতে হবে, আমার বডিকে অতিরিক্ত রক্ত দেওয়া লাগবে, অতিরিক্ত রক্ত দেওয়ার জন্য কি করতে হবে, হার্টকে অতিরিক্ত বিট করতে হবে। তাহলে দেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের ব্লাড প্রেশার বাড়ায় দেয়। আর ধরে নাও যে তুমি এখন বাড়িতে বসে কি বলে বাংলাদেশের সাথে তোমার হচ্ছে ইন্ডিয়ার খেলা দেখতেছো, ঠিক আছে? তুমি এখন শান্ত অবস্থায় আসো, এখন খুব কোনো টেনশন নাই, তুমি বাড়িতে বসে পপকর্ন খাচ্ছ, তারপর হচ্ছে তোমার এই আম খাচ্ছ, ম্যাঙ্গো খাচ্ছ, তারপর হচ্ছে তোমার ব্যানানা খাচ্ছ, সব ধরনের ফলদে খাচ্ছ, আর হচ্ছে তোমার এই যে ডোরেমন দেখতেছো, কার্টুন দেখছো, সব ধরনের মজাদার জিনিসপত্র দেখছো, এখন তুমি শান্ত অবস্থায় আসো, তাহলে তোমার ব্লাড প্রেশার কি অতিরিক্ত বাড়বে না কমবে? তাহলে ব্লাড প্রেশারটা কমে থাকবে এই সময়। তাহলে এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমার হচ্ছে শান্ত অবস্থায় কোনটা কাজ করে, শান্ত অবস্থায় কাজ করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, ঠিক আছে? আর হচ্ছে কি আমাদের করোটিক স্নায়ু, আমাদের 12 জোড়ার মধ্যে ওই যে পড়ছিলাম সেন্সরি, মোটর আর হচ্ছে মিক্সড, কি বলছিলাম, সেন্সরি, মোটর আর হচ্ছে মিক্সড। এই জিনিসটা হচ্ছে আমরা করোটিক স্নায়ু পড়ার সময় একদম ঠাডা মুখস্থ দিব। কেমন মুখস্থ দিব? টিডিএম মেথড। টিডিএম মানে হচ্ছে ঠাডা মুখস্থ মেথড, ঠিক আছে? টিবিএম না, টিডিএম মেথড, ঠিক আছে? টিডিএম মেথড মানে করোটিক স্নায়ু আমরা মুখস্থ করবো ঠাডা মুখস্থ দিয়ে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমাদের করোটিক স্নায়ুর একটা করোটিক স্নায়ু আমাদের বাকি থাকবে না, ঠিক আছে? ওকে, মেথড টোটাল আছে 3টা। আমার ক্লাসে যখনই তোমাদেরকে বলবো তখনই তোমাদেরকে খুব দ্রুত রেসপন্স করতে হবে। মেথড আছে টোটাল 3টা আমার। একটা হচ্ছে টিডিএম মেথড, টিডিএম মানে তো একটা পাইলা, ঠাডা মুখস্থ। এটা যদি ফেল করে তাহলে পরে হচ্ছে টিটিএম মেথড, টিটিএম মানে হচ্ছে টনটনা মুখস্থ। কি বললাম? টনটনা মুখস্থ। আর এটাও যদি ফেল করে তাহলে পরে লাস্ট মেথড হচ্ছে এটিএম। এটিএম মানে হচ্ছে এটিএম বুথ না, এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ থিওরি, ঠিক আছে? তাহলে এই 3টা যখন কিছু দেখতেছো যে আর মাথার মধ্যে হচ্ছে না, পারতেছো না, বুঝতে পারতেছো না, তখন এই 3টা মেথডের মধ্যে অ্যাপ্লাই করে দিবা, যে কোনো একটা দেখবা যে কাজে লেগে যাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের জন্য এইটুকুই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। এই যে ধন্যবাদের স্লাইড চলে আসছে, তোমাদের কাঙ্ক্ষিত স্লাইড। আমাদের যখন ক্লাসে লেকচার হয় তখন হচ্ছে আমরা মানে বসে থাকি যে কখন থ্যাংক ইউ স্লাইডটা দিবে, তখন ভালো হোক খারাপ হোক সবাই আমরা হাততালি দেওয়া শুরু করি। আশা করছি তোমরাও হাততালি দিচ্ছ আমার জন্য, ঠিক আছে? কেউ আবার এরকম করে লাইক দিচ্ছে, এরকম করে লাইক দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দাগানো বই দেওয়া হবে? হ্যাঁ দেওয়া হবে, তোমাদেরকে সব কিছু দেওয়া হবে, অসুবিধা নাই, তোমরা টেনশন করো না। আর তোমরা মোটিভেশন চাইছো, দেখা হবে ইনশাআল্লাহ, মোটিভেশন দিতে থাকবো। কিন্তু তোমাদের মূল মোটিভেশন হচ্ছে যে তোমাদেরকে কি করতে হবে বলো তো ভাই? আজকে তোমাদেরকে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, আজকে তোমাদের 1টার দিকে এই যে মানে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তোমাদের যে খেলা আছে, এই খেলাটা তোমাদেরকে কি করতে হবে? উদ্বোধন করতে হবে না ঘুমায় যাইতে হবে বলো তো? ঘুমায় যাইতে হবে, হ্যাঁ সুন্দর, ঠিক আছে? আমাদের হলে টেলিভিশন লাগাইছে, আমাদের ডক্টর ফজলুর রাব্বি হলে, ঢাকা মেডিকেল কলেজের যে হল, তোমাদের যদি কারো ঘুম না আসে তাহলে আমাদের হলে আসতে পারো তোমরা। আমাদের হচ্ছে টেলিভিশন লাগাইছে, আকাশের চ্যানেল লাগাইছে, ওই আমরা হচ্ছে ফুটবল খেলা দেখবে আজকে সবাই, ঠিক আছে? তো তোমরাও আশা করি তোমরাও ঢাকা মেডিকেলে চলে আসবে ইনশাল্লাহ। মেয়েরা মেয়েদের হলে খেলা দেখবে, আমরা আমাদের হলে খেলা দেখব, ঠিক আছে? তোমরা তোমাদের মতো থাকবা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আর কিছু জানার থাকলে বলো, নাইলে পারে আমি এখন টাটা দিয়ে চলে যাব। হ্যাঁ লিখেছে আমি যেতে চাই। হ্যাঁ যাবা ইনশাল্লাহ। তোমাকেই খুঁজছে তোমাকেই খুঁজছে বাংলাদেশ। সৌদি আরব কেন আমি বলতেছি। কোন টিম সাপোর্ট করেন? আরে স্যার আজকে ব্যস্ততার কারণে ক্লাস করতে পারিনি। ইনশাল্লাহ আগামী ক্লাস প্রত্যেক দিন লাইভ ক্লাস করবো। ওকে ঠিক আছে। আমি কোন টিম সাপোর্ট করব এটা বলবো হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকের ক্লাসে বলা যাবে না। আজকের ক্লাসে বললে তো দেখা যাচ্ছে যে আমি যদি একটা বলি তাহলে অপর পক্ষ হলো আমার আর লাইভ ক্লাসই করবে না তখন, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় এই ব্রাজিল আর্জেন্টিনার জন্য, তোমরা তো আমাকে স্যার বলতে ভুলে যাবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, টাটা, বাই বাই।